জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী যারা সোলজার, জিডি, টেটসম্যান, ক্লার্ক, টেকনিক্যাল স্টোর কিপার এবং ওমেন মিলিটারি পুলিশ যারা রয়েছ, তোমাদের জন্য আজকে যে জিকের ম্যারাথনটা ক্লাসটা করাচ্ছি, এই জিকে ম্যারাথন ক্লাস তোমরা যদি করে যাও, আমি ডেফিনেটলি বলবো এর বাইরে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। সুতরাং ভালো করে খাতা পেন নিয়ে বসে যাও, যা যা বলছি সব নোট ডাউন করে নাও। ইতিহাস, আজকের ক্লাসটা হচ্ছে মেনলি যে টপিকটা সেটা হচ্ছে ইতিহাস। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টারের মধ্যে একটা পড়ে। এখান থেকে তোমার যদি 15টা প্রশ্ন থাকে, তো এখান থেকে তোমার 4টে থেকে 5টা প্রশ্ন কিন্তু শুধু ইতিহাস থেকে থাকবে। অর্থাৎ এক একটা প্রশ্নের মান যদি 2 করে হয়, 4 দুগুণ 8 নম্বর তোরা আমার এই ক্লাসটা করে তোমরা পেয়ে যাবে। তো এইভাবেই আমার ক্লাস আসবে, ইতিহাস আসবে, তারপরে ভূগোল আসবে, স্পোর্টসের উপর, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন জিকের যত রকম সায়েন্সের টপিক যা রয়েছে সব কিছুই করাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, সব কিছু আপডেট পেয়ে যাবে। তো ভালো করে মন দিয়ে করবে, এর বাইরে কিন্তু বারবার বলছি, এর বাইরে কিন্তু জিকের প্রশ্ন আসবে না। সুতরাং ভালো করে নাও। দেখো, ইতিহাসের আমরা একবারে প্রাথমিক জায়গা থেকে তোমাদের অগ্নিবীরে যেগুলো সিলেবাস রয়েছে, যেখান থেকে প্রশ্ন বারবার কিন্তু করা হয়েছে, সেই টপিকগুলোই আমি তোমাদের কভার করিয়েছি। ভালো করে নোট ডাউন করে নাও। প্রথমত, সিন্ধু সভ্যতা, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসে। এই জায়গা থেকে প্রশ্ন কি আসে? সিন্ধু সভ্যতার যে বিভিন্ন সাইটগুলো রয়েছে, সেই সাইট থেকে প্রশ্ন আসে। যেমন হরপ্পা, এই হরপ্পাটা হচ্ছে প্রথমত তোমাকে বলবে যে হরপ্পা এটা কোন নদীর ওপর অবস্থিত। হরপ্পা সভ্যতা কোন নদীর ওপর অবস্থিত? তোমার বলবে রাভি নদীর ওপর অবস্থিত হচ্ছে হরপ্পা। কত সালে এটি আবিষ্কৃত হয়? অবশ্যই মনে রাখবে, এটি 1921 সালে। 1921 সালে এটি আবিষ্কৃত হয়। এটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি লিখেছি দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেন। তো এটার আমি একটা ট্রিক বলে দিচ্ছি, মনে রাখবে কি করে। এইচডি, এইচডি, এইচডি সিনেমার হাই কোয়ালিটির মুভি দেখেছো না? এইচডি হচ্ছে হরপ্পা। দেখো, হরপ্পা এইচ কথা রয়েছে না, হরপ্পা। হরপ্পা যদি ইংরেজিতে বানান লিখি, আর ডি ফর হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি, এইচডি দিয়ে মনে রাখবে যে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেছে দয়ারাম সাহানি। হরপ্পা কথার অর্থ খুব আসে পরীক্ষায় প্রশ্ন। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। ওকে, এটাও মনে রাখবে। আচ্ছা, তোমাকে বলবে যে হরপ্পা সভ্যতার মানুষেরা কেমন ধরনের জীবন যাপন করতো, বা তাদের জীবনটা কেমন ছিল। তুমি বলবে স্যার মূলত এটা নগর কেন্দ্রিক ছিল। অর্থাৎ তখনকার দিনেও কিন্তু এটা গ্রাম কেন্দ্রিক ছিল না, এটা নগর কেন্দ্রিক ছিল। ওকে, এটা গ্রাম কিন্তু ছিল না, এটা নগর কেন্দ্রিক ছিল, মাথায় রাখবে। এই হরপ্পা সভ্যতার মধ্যে কিন্তু একটা বিরাট বড় শস্যাগার পাওয়া গেছিল, গ্রানারি পাওয়া গেছিল। ওকে, বিরাট বড় শস্যাগার খুব গুরুত্বপূর্ণ। যে হরপ্পায় বলবে যে বৃহত্তম শস্যাগার কোথায় পাওয়া যায়, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, বিভিন্ন অপশন দিবে তোমাকে। তোমায় কিন্তু সঠিক অপশন চুজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের বৃহত্তম শস্যাগার হরপ্পায় পাওয়া যায়। আর বর্তমানে এই হরপ্পা কিন্তু পাকিস্তানে অবস্থিত। পাশাপাশি স্যার কিন্তু এটাও মনে রাখতে হবে। তো স্যার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ভাবো এই পিডিএফটা তোমরা সংগ্রহ করবে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, এবার চলে আসি মহেঞ্জোদারো। এখান থেকেও খুব প্রশ্ন আসে কিন্তু স্যার, আমার প্রত্যেকটা যে কটা আমি বলবো তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কোন নদী তীরে অবস্থিত? যেমন তোমরা পড়লে হরপ্পা রাবি নদী তীরে অবস্থিত, তেমনি মহেঞ্জোদারো একটা সিন্ধু সভ্যতার অন্যতম সাইট। এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিন্ধু নদীর ওপর অবস্থিত। ওকে, তো সিন্ধু নদীর ওপর অবস্থিত। 1922 সালে এটা আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা, সরি মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1922 সালে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেছিলেন। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হচ্ছেন বহরমপুর, মুর্শিদাবাদ। ওকে, তো এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। খুব ভেরি ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। এবার তোমাকে প্রশ্ন করবে বৃহত্তম যে স্নানাগার, সেই বৃহত্তম স্নানাগারটা কোথায় পাওয়া যায়? তো অবভিয়াসলি কিন্তু মহেঞ্জোদারোতে। আর বৃহত্তম শস্যাগার পাওয়া গেছিল, সেটা কিন্তু স্যার হরপ্পাতে পাওয়া গেছিল। এবং বর্তমানে লোকেশনটা কোথায়? বর্তমানে এটা কিন্তু পাকিস্তানে পড়ছে। ওকে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সব ঐতিহাসিকরা খুঁজে বের করেছে। আগে কারা বাস করতো? ইতিহাস মানে কি? ইতিহাস মানে কেউ না কেউ তো বাস করেছে। যেমন আমরা ভারতবর্ষের একটা পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করছি। আমরা কোনো একদিন হয়তো বিলুপ্ত হয়ে গেলাম, তখন আমাদের এগুলো সব পড়ে থাকবে, বাড়ি ঘর এগুলো। তখন অন্য মানুষের সেগুলো খোঁজ করে বের করবে, তো তারা সেটা পড়বে। তো সেম জিনিসগুলো আমরা পড়ছি। ঠিক আছে। লোথাল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, লোথাল। এই লোথাল থেকে প্রশ্ন আসেই আসে।
লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। প্রথমে বলবে লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। মনে রাখবে এটি হলো বিশ্বের প্রাচীনতম বন্দর। তোমাকে যদি বলে বিশ্বের প্রাচীনতম বন্দরের নাম কি? অবশ্যই লোথাল। এই লোথাল কিসের জন্য বিখ্যাত? ধান চাষের জন্য লোথাল কিন্তু বিখ্যাত। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে স্যার ধান চাষের জন্য কোন সভ্যতা বা কোন সাইটটি বিখ্যাত নিম্নলিখিতের মধ্যে? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, বিভিন্ন অপশন দিবে। ঠিক আছে, দেখো আজকে ক্লাসটা কিন্তু লম্বা হতে পারে, কিন্তু ডেফিনেটলি বলে দিতে পারি তোমরা যদি এই ক্লাসটা পুরোটা ভালোভাবে ওয়াচ করে তোমরা যদি পড়ে নিতে পারো, তোমরা জিকেতে তো কিন্তু স্ট্রং হয়ে যাবে। জিকেতে তোমার পরীক্ষায় প্রশ্ন কিন্তু মিস যাবে না। সুতরাং ধৈর্যের ফল কিন্তু একটু মিষ্টি হয়। হ্যাঁ, আরেকটা জিনিস, তোমার যদি পড়তে বা বুঝতে অসুবিধা হয়, একটা কথা বারবার বলবো, ওষুধ তিতো হলেও খেতে হয়। কেন খেতে হয়? কারণ শরীরে কাজ করে। সুতরাং এই নোটসগুলো তোমার ভালো না লাগলেও করতে হবে, কারণ তোমাকে পরীক্ষায় যদি পাস করতে তুমি যদি চাও। ঠিক আছে, আর প্রধানত ধান চাষ হয় কিন্তু লোথালে, আমি কিন্তু বলে দিলাম। কালীবঙ্গান, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত হচ্ছে কালীবঙ্গান। তারপর হচ্ছে এটা ধোলাবিরা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধোলাভিরা। ওকে, ধোলাবিরা। এই ধোলাভিরা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। পাশাপাশি এটাও মনে রাখবে। তারপরে চলে আসবো আর্য সভ্যতা। পর পর ইতিহাসে তোমাদের অগ্নিবীরে যা টপিক আছে সব কিন্তু শেষ করছি। আর্য সভ্যতা, এই আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয়, কারণ এই আর্য যুগে আমি লিখেছি যে বেদ নিয়ে আলোচনা করা হয় বলে এটিকে বৈদিক যুগও বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, বেদ, বেদ থেকে প্রশ্ন আসে। বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। বেদের অপর নাম কি? শ্রুতি। কারণ আমরা তখনকার দিনে ঋষি মুনিরা শুনে শুনে কিন্তু পড়া মনে রাখতো, তার জন্য কিন্তু এই বেদের অপর নাম শ্রুতি। বেদ কোন ভাষায় লিখিত? বেদ হচ্ছে সংস্কৃত ভাষায় কিন্তু রচিত। ওকে, এটাও কিন্তু মাথায় রাখবে। এবং প্রতিটি বেদকে আমরা কয় ভাগে ভাগ করি স্যার? 4 ভাগে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবার তোমাদেরকে স্যার প্রশ্ন করবে যে ঋগ্বেদ, ঋগ্বেদ কথার অর্থ কি? ঋগ্বেদ কথার অর্থ হচ্ছে মন্ত্রের সংকলন। অর্থাৎ এই যে ঋষি মুনিদের যে বড় বড় বইগুলো লেখা, সেই বইয়ের মধ্যে যে মন্ত্রগুলো লিখেছিল, অর্থাৎ কিভাবে পুজোর প্রসেস বা আরো অন্য কিছু যে জিনিসগুলো, অর্থাৎ মন্ত্রগুলো কিভাবে, সেটাই কিন্তু ঋগ্বেদে লেখা আছে। তোমাকে প্রশ্ন করবে কিন্তু এগুলো। তারপরে ঋগ্বেদে মোট মন্ত্র সংখ্যা কটা? 1028টা। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাকে ডবল স্টার মেরে রাখবে। ঋগ্বেদে মন্ত্রের সংখ্যা কতটা? 1028টি রয়েছে। তারপরে স্যার সামবেদ কথার অর্থ কি? দেখো, সামবেদ কথার অর্থ হচ্ছে সঙ্গীত। এটা মনে রাখবে, সামবেদেও স্বর রয়েছে, সঙ্গীতেও স্বর রয়েছে। অর্থাৎ সামবেদ কথার অর্থ হচ্ছে সঙ্গীত। যজুর্বেদ কথার অর্থ হচ্ছে যাগযজ্ঞ। অর্থাৎ দেখো, যজুর্বেদে জ কথা রয়েছে, যাগযজ্ঞতেও জ কথা রয়েছে, এইভাবে মনে রাখবে। ওকে। অথর্ববেদ, এখানে কিন্তু সে কালাবিদ্যা, জাদুবিদ্যা, মন্ত্রতন্ত্র, এই যে এখনকার দিনে জাদু ফাদু দেখায়, এগুলো সব কোন বেদে লেখা রয়েছে? সব কিন্তু এই অথর্ববেদে কিন্তু লেখা রয়েছে। এখান থেকেই মানুষ কিন্তু এই জাদুরবিদ্যা, কালাবিদ্যা, মন্ত্রতন্ত্র এখান থেকে শিখে কিন্তু মানুষজন এখনকার দিনে কিন্তু বিভিন্ন রকম সব অ্যাস্ট্রোনমার হচ্ছে, বা আরো যেসব বলো তোমরা যেগুলো আর কি। একটা জিনিস কিন্তু পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে স্যার, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা বিরাট, এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, যে স্যার কি হরপ্পা সভ্যতার মানুষেরা, এই যে হরপ্পা সভ্যতা যেসব মানুষেরা ছিল, তারা কিন্তু লোহা আর ঘোড়ার ব্যবহার, এই দুটোই কিন্তু ওরা জানতো না। অর্থাৎ লোহা কিভাবে, লোহাকে কাজে লাগিয়ে যে লাঙল করা যায়, লাঙলের ফলা, তারপরে যে হেসো, তারপরে আরো যে বিভিন্ন চাষবাসের জন্য লোহা দিয়ে তৈরি করে জিনিসগুলো, সেগুলো কিন্তু হরপ্পার মানুষরা জানতো না। এবং তারা ঘোড়াকে কাজে লাগিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়, এই জিনিসগুলো জানতো না। এগুলো কিন্তু কারা জানতো? মনে রাখবে, এই যে ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না, কিন্তু বৈদিক যুগে বা আর্য যুগে কিন্তু আর্যরা কিন্তু আর্য বা বৈদিকরা কিন্তু এই ঘোড়া বা লোহার ব্যবহারগুলো কিন্তু ভালোভাবে শিখে নিয়েছিল। এরা কিন্তু জানতো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে স্যার। ওকে, সুতরাং এটাও আমি আলোচনা করে দিলাম। এবার বৌদ্ধ ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় ম্যাক্সিমাম বছর দেখা গেছে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে? গৌতম বুদ্ধ। প্রত্যেকে জানো গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। গৌতম বুদ্ধের একটা ছোটবেলার নাম ছিল স্যার, সেই ছোটবেলার নামটা হচ্ছে সিদ্ধার্থ। মনে রাখবে কি? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ তথাগত নামে পরিচিত, কারণ গৌতম বুদ্ধ মহাপ্রভু গৌতম বুদ্ধ যখন আর কি পিপুল গাছের নিচে তিনি কিন্তু যখন জ্ঞান লাভ করেছিল, তারপরে তিনি তথাগত হয়েছিল। গৌতম বুদ্ধের যদি আমি আলাদা তোমাকে কাহিনী শোনাতে যাই, তাহলে হয়তো লেকচারটা আমার 2 ঘন্টারও বেশি পার হয়ে যাবে, তাও আমি শেষ করতে পারবো না। শুধু এতটুকু তোমরা মনে রেখো, গৌতম বুদ্ধ তথাগত নামেও কিন্তু পরিচিত। ওকে। তারপরে গৌতম বুদ্ধ জন্ম কবে করে, এই প্রশ্নটা দেয় স্যার। গৌতম বুদ্ধ জন্ম 563 বিসি, অর্থাৎ বিফোর অফ ক্রিস্ট। অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই স্যার। তোমরা ভাবো, এই যে তোমরা এখন ছোট, হয়তো জানবে না। আমরা একটা জিরো ধরে বোঝাচ্ছি, 0, 1, 2 এইভাবে চলতে চলতে আজ আমরা 2026 এসছি। আবার এদিকে 1, 2, 3 করে চলতে চলতে স্যার 5000
5000 বিসিতে আসবো। অর্থাৎ এই যে জিরো লেভেলটাকে, এটাকে আমাদের জিসাসের অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মস্থান ধরে আমরা কিন্তু এদিকের পার্টগুলোকে আমরা বিসি বলে থাকি, এদিকের পার্টটাকে আমরা এডি বলে থাকি। ওকে স্যার, দেখবে আমরা 2026 এটা কিন্তু আমাদের এডি স্যার। ওকে, আর আমরা যদি বলি স্যার 776, তাহলে স্যার বলবো বিসি। বিসি মনে হচ্ছে বিফোর অফ খ্রিস্ট, অর্থাৎ যিশু খ্রিস্টাব্দের জন্মের আগের বয়স, এবং যিশু খ্রিস্টাব্দের জন্মের বয়সকে কিন্তু ঐতিহাসিকরা এডি দ্বারা প্রকাশ করে। এডির ফুল ফর্ম হচ্ছে স্যার অন্নদামিনী। ঠিক আছে স্যার, অন্নদামিনী। তোমাদের ফুল ফর্ম মনে রাখতে হবে না, এটা একটু বেসিক নলেজ জ্ঞানের জন্য একটু জেনে রাখো। ওকে, তারপরে স্যার, তো এবার তোমাকে বলবে স্যার গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল। খুব ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে। কোথায় স্যার? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল লুম্বিনীতে। এবং অনেক সময় 563 সালে নেপালের কপিলাবস্তু লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করে। অনেক সময় লুম্বিনী স্যার অপশনে থাকবে না, কপিলাবস্তু কিন্তু স্যার থাকতে পারে। কারণ তোমরা যেমন পশ্চিমবঙ্গে বাস করছো, পশ্চিমবঙ্গের অমুক জেলায়, ধরে নাও পশ্চিমবঙ্গের কেউ নদিয়া জেলায় বাস করছে, নদিয়া জেলার অমুক একটা গ্রাম রয়েছে, তো ঠিক এটাই নেপাল একটা হচ্ছে বড় দেশ, তার মধ্যে একটা কপিলাবস্তু একটা বড় একটা জায়গা, তার মধ্যে একটা ছোট্ট গ্রাম লুম্বিনী, সেই লুম্বিনী নামক স্থানে কিন্তু আমাদের গৌতম বুদ্ধ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ। তারপরে তিনি কিন্তু বৌদ্ধগয়ায়, কোথায় এই নামটাকে মনে রাখবে, বোধগয়ার কাছে একটি পিপুল বৃক্ষটা কি পিপুল বৃক্ষ, তার নিচে কিন্তু তিনি জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ বলবে যে গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন, বোধগয়া অপশনে থাকতে পারে, পিপুল ট্রি বা পিপুল বৃক্ষও কিন্তু অপশনে থাকতে পারে। তিনি প্রথম ধর্মপ্রচার, এই যে গৌতম বুদ্ধ তার জীবনের প্রথম ধর্মপ্রচারটা কোথায় করেছিলেন, এটা সারনাথে করেছিলেন স্যার। সারনাথটা কোথায় অবস্থিত? ইউপিতে, উত্তরপ্রদেশে কিন্তু স্যার সারনাথটা অবস্থিত। তিনি কুশীনগরে মারা যায়। তার তোমাকে বলবে যে গৌতম বুদ্ধ দেহত্যাগ কোথায় করেন, স্যার কুশীনগর। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা মহাপরিনির্মাণ বলা হয়ে থাকে। তো এই কুশীনগরটা স্যার কোথায়? এটাও কিন্তু স্যার উত্তরপ্রদেশেই রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত, তোমাকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন করবে, তোমাকে বলতে হবে সেটা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। বৌদ্ধ ধর্মের একটা পবিত্র গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে ত্রিপিটক। আমি যতগুলো প্রশ্ন বলছি স্যার সব ভালো করে কিন্তু তোমরা নোট করে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মুখস্থ করো। জৈন ধর্ম, জৈন ধর্ম থেকে স্যার আমি যেই টপিকগুলো কভার করেছি এগুলোর বাইরে আর পড়ার দরকার নেই। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মহাবীর, মহাপ্রভু মহাবীরকে বলা হয়। তিনি হলেন, এই মহাবীর হলেন জৈনদের 24তম তীর্থঙ্কর। তোমাকে প্রশ্ন করবে স্যার জৈনদের 24তম তীর্থঙ্করের নাম কি, তো সেই তীর্থঙ্করের নাম কিন্তু মহাবীর হয়ে যাবে। ওকে, প্রথম তীর্থঙ্কর তাহলে কে? প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব। খুব গুরুত্বপূর্ণ। মহাবীর কোথায়? মহাবীর বিহারের বৈশালীতে কিন্তু জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, তিনি দেহত্যাগটা কোথায় করেছিল পাশাপাশি এটাও লিখে নাও, এটা আমি হয়তো লিখতে ভুলে গেছিলাম। দেহত্যাগ, তিনি দেহত্যাগ কোথায় করেছিলেন? পাবাপুরী, বিহারের পাবাপুরীতে। ওকে স্যার, পাবাপুরী। বলবে মহাবীর কোথায় তার দেহত্যাগ করেছিল বা মারা যায়, তো বলবে তোমরা পাবাপুরী। ওকে, আর জন্মগ্রহণ করেছিল বিহারের বৈশালিক নামক স্থানে কিন্তু জন্মগ্রহণ করেছিল। এই যে দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈনদের একটা পবিত্র ধর্মগ্রন্থ, পাশাপাশি এটাও কিন্তু মনে রাখবে। ওকে, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। আর জৈনদের দ্বাদশ অঙ্গ, খুব গুরুত্বপূর্ণ। দেখো মগধটা তো আমাদের সিলেবাসে রয়েছে, এবং এখান থেকে দেখলাম কয়েকটা প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, তার জন্য ভাবলাম করে দিই। মগধ সাম্রাজ্য, প্রধান 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 রাজবংশ নিয়েই বলবো আমি। হর্ষঙ্ক বংশ, তোমাকে ডাইরেক্ট বলবে স্যার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে, তোমাকে বলতে হবে স্যার বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদনন্দ। আচ্ছা, মহাপদনন্দকে একটা উপাধি দেওয়া ছিল এক রাট, আর এটা সর্বরাজচ্ছত্রা, বা মানে মানে সমস্ত ক্ষত্রিয়দের নিধন করেছিল, তার জন্য সর্বক্ষত্রান্তক তাকে উপাধি দেওয়া ছিল। সরি, সর্বরাজচ্ছত্রা নয়, সর্বক্ষত্রান্তক, খত্রান্তক, তয় বয়ে ক, সর্বক্ষত্রান্তক উপাধি কিন্তু দেওয়া হয়েছিল এই কাকে? মহাপদনন্দকে কিন্তু সর্বক্ষত্রান্তক উপাধি দেওয়া হয়েছিল। আর এই নন্দ বংশের শেষ রাজা ছিল ধননন্দ। ওকে, তারপরে চলে আসবো স্যার মৌর্য বংশ, সব থেকে গুরুত্বপূর্ণ বংশ, সব থেকে স্টার মার্ক আমি দিয়ে রেখেছি। এখান থেকে প্রশ্ন আসে, প্রতিষ্ঠাতা কে মৌর্য বংশের? চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রতিষ্ঠাতা বলা হয়। এই কৈটিল্য নামটা বারবার পাবে। কৈটিল্যের আরেকটা নাম কি? চাণক্য। কৈটিল্য অনেক নামে, একাধিক নামে পরিচিত। কৈটিল্য, চাণক্য, এই ছিল কার? চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা। অর্থাৎ এই কৈটিল্য বা চাণক্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হারিয়ে কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল স্যার। ওকে, তারপরে স্যার
এবার আমরা এই মৌর্য বংশের একজন বিখ্যাত রুলারের নাম পাবো, যার নাম হচ্ছে অশোক। এই অশোককে কিছু আমরা ভালোবেসে কিছু নামে ডাকি, সেই নামগুলো পরীক্ষায় আসে, যেমন হচ্ছে দেবনাম প্রিয়, প্রিয়দর্শনী নামে কিন্তু পরিচিত। তো বলে প্রিয়দর্শনী, দেবনাম প্রিয় নামে কে পরিচিত? স্যার অশোক উত্তর হয়ে যাবে। কলিঙ্গ যুদ্ধ এটা কে করেছিল স্যার? এটা অশোক করেছিল। এটাই ছিল জীবনের, অশোক একটা জীবনের খুব মানে খুব একটা কুড়াল একটা ফাইটার ছিল। মানে কি বলবো, অশোক যখন জীবনে যুদ্ধ করেছিল, তো যখন যুদ্ধটা করেছিল 261 সাথে যে কলিঙ্গ যুদ্ধটা করেছিল, এই কলিঙ্গ যুদ্ধে তোমরা গর্ভবতী মহিলা থেকে শিশু, নারী, পুরুষ, মানে পশু পাখি কাউকে ছাড়েনি, সবাইকে একেবারে পুরো তছনছ করে দিয়েছিল, সবাইকে মেরে ফেলেছিল, চারিদিকে রক্তের বন্যা বয়ে গেছিল। তখন অশোক ভাবলো যে আমি কি করলাম, এত বড় ভুল আমার জীবনে, যে আমি চারিদিকে রক্তাক্ত দেখে অশোক তখন মনে মনে ভাবলো এই যে জীবনের পাপ, এই পাপ, তখন সে পাপের বোঝাটা সহ্য করতে না পেরে অশোক কিন্তু শেষে কি করেছিল? বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিল স্যার। ওকে, পাশাপাশি কিন্তু এটাও কিন্তু মনে রাখবে, খুব প্রশ্ন কিন্তু এটা বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে, এবারও কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে তারপরে স্যার হচ্ছে অশোকের রাজধানী কোথায় ছিল? অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। এবার তোমাদেরকে মনে রাখতে হবে 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেই 4টা বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহতে। এবং প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? তোমাকে প্রশ্ন করবে স্যার প্রথম বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন সম্মেলন কার কার সময় হয় বা কার আমলে হয়? ডাইরেক্ট কিন্তু কোশ্চেন করবে। ওকে, তোমাকে কিন্তু তখন অপশন বলতে হবে যে অজাতশত্রুর আমলে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। অজাতশত্রু কে স্যার? এই অজাতশত্রু হচ্ছে, তোমাদেরকে একটু আগে বললাম আমি, এই যে হর্ষঙ্ক বংশ পড়ালাম না, এই বিম্বিসার, এই বিম্বিসারের পুত্রই হচ্ছে কিন্তু আমাদের এই যে অজাতশত্রু। এই বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু। এই অজাতশত্রু নিজের পিতাকে হত্যা করেছিল বিম্বিসারকে। ওকে, খুব মানে একবারে কুরুক, মানে কি বলবো, এরা প্রত্যেকেই পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে যাবে। তো প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? রাজগৃহতে। কে রাজা ছিল বা কার সময় হয়েছিল? অজাতশত্রু। তারপরে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে, বিহারের। এই সময় রাজা কে ছিল? কালাশোক বা কাকবর্ণের আমলে কিন্তু কি হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটা কোথায় হয়েছিল স্যার? এটা পাটলিপুত্রে। এই যে রাজা অশোক, কেন বৌদ্ধ সম্মেলন কেন হচ্ছে? কারণ অশোক তো ওই কলিঙ্গ যুদ্ধ 261 সালে জিতার পর কিন্তু কিন্তু কি হলো, তখন তিনি বৌদ্ধ ধর্মে কিন্তু কনভার্ট হয়ে গেল। তারপরে তিনি কিন্তু তার সময়ে কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের সময়ে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটা কাশ্মীরে হয়েছে, এবং রাজা বা কার সময় হয়েছে? এটা কনিষ্কের সময়ে কিন্তু হয়েছে স্যার। এবার তোমাকে প্রশ্ন করবে এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটা নালন্দা বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বলবে নালন্দা বিশ্ববিদ্যালয় এই কার সময় তৈরি হয়েছিল? তোমাকে স্যার বলতে হবে প্রথম কুমার গুপ্তর সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এর স্থানটা কোথায় স্যার? বিহারে রয়েছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন? ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, এটাও কিন্তু বিহারেই অবস্থিত স্যার। এবার গুপ্ত বংশ ঢুকে যাব। গুপ্ত বংশ থেকে স্যার একটু ম্যারাথন ক্লাস হবে, লম্বা হবে, বুঝতেই পারছি ক্লাসটা একটু বড় হবে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ, একটু আমারও করাতে কষ্ট হচ্ছে কারণ কন্টিনিউয়াসলি ক্লাস করাতে হবে। দেখো, গুপ্ত বংশ, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? শ্রীগুপ্তকে গুপ্ত বংশের কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয়। স্টার মেরে রাখবে, এটা এসেছে, এটা কিন্তু এসেছে আর আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে এসেছে, খুব স্টার মেরে রাখবে। এবার এই গুপ্ত বংশের একজন রাজা পাবো, সেই রাজাটার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্ত কিন্তু গুপ্ত বংশের ছিল শ্রেষ্ঠ রাজা, ইনি ছিলেন সব থেকে ক্ষমতাবান এবং শক্তিবান রাজা। তাই সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। মনে রাখবে এলাহাবাদ প্রস্তুতি রচনা করেছিলেন কে? এলাহাবাদ প্রস্তুতি রচনা করেছিলেন হরিসেন। এই হরিসেন ছিল কি? সমুদ্রগুপ্তের সভাকবি। তোমাকে দুরকমভাবে প্রশ্ন করবে যে এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন কে? তুমি বলবে স্যার হরিসেন, হরিসেন বলবে। তারপরে প্রশ্ন করবে যে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? তুমি বলবে স্যার হরিসেন। সমস্ত কিছুই কিন্তু এখানে কভার করে দিয়েছি, যেগুলো প্রশ্ন আসে। তোমার এখানে দেখো প্রশ্ন বলেই দিয়েছি যে সমুদ্রগুপ্তের সম্পর্কে কোন স্তম্ভলিপি থেকে জানা যায়? সমুদ্রগুপ্তের যে সম্পর্ক বা ওর যে আমরা পড়ে আসছি ইতিহাস, সেগুলো কোথা থেকে জানতে পাই? এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রস্তুতি থেকে জানতে পাই। এবং তিনি তিনি প্রথম চন্দ্রগুপ্তের পুত্র। ওকে, এটাও প্রশ্ন করবে যে সমুদ্রগুপ্ত কার পুত্র? সমুদ্রগুপ্ত হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র, হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত চলে আসবো। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, ইনি হচ্ছেন সমুদ্রগুপ্ত পড়লে সেই সমুদ্রগুপ্তের পুত্র হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্তের পুত্র।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মনে রাখবে বিরাট গুরুত্বপূর্ণ ফা হিয়েন ভারতে এসেছিল। কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন সিস্টেম ছিল। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন সিস্টেম ছিল, অর্থাৎ 9জন কবি সহ তার আরও যেসব উপদেষ্টাগুলো ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত? বিক্রমাদিত্য। এটা অনেকবার পরীক্ষা এসছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত? বিক্রমাদিত্য। এবং এটাও এসেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা উপাধি ছিল, সেটা হচ্ছে শকারি উপাধি ছিল, কারণ তিনি শকদের উচ্ছেদ করেছিলেন, শকদেরকে হত্যা করেছিলেন, হত্যা করে তিনি কিন্তু শকারি উপাধি নিয়েছিলেন। ওকে, তারপরে হচ্ছে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। তোমাকে যদি বলে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয়, তুমি অবশ্যই বলবে স্যার স্কন্দগুপ্ত। একটা সাব পয়েন্ট হিসেবে মনে রাখবে কনিষ্কের কাহিনী। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে এবং 78 এডিতে শকাব্দ প্রচলন হয়েছিল। তোমাকে স্যার প্রশ্ন করবে শকাব্দ কত সালে চালু হয়, সেটার উত্তর হয়ে যাবে 78 এডিতে। এবং কনিষ্ক দ্বিতীয় অশোক কাকে বলা হয়, সেটাও কিন্তু কনিষ্ককে বলা হয়ে থাকে। পাশাপাশি এটাও মনে রাখবে। এবং কনিষ্কের যে রাজধানী, সেই রাজধানীটা কোথায় ছিল? পুরুষপুরে ছিল কিন্তু কনিষ্কের রাজধানী। ওকে, এবার হর্ষবর্ধন থেকে পড়বো। হর্ষবর্ধন বিখ্যাত উপাধি নিয়েছিল। এই হর্ষবর্ধনের বিখ্যাত উপাধি বা ডাক নাম, তোমাদের তো কারো না কারো আরেকটা নাম রয়েছে ডাক নাম। তো হর্ষবর্ধনের একটা বিখ্যাত উপাধি বা ডাক নাম, ওকে মানুষে কিন্তু শিলাদিত্য হিসেবে চিনত। হর্ষবর্ধনের থেকে বেশি নাম উচ্চারণ করতো শিলাদিত্য। শিলাদিত্য এসেছে, শিলাদিত্য রাজা এসেছে, এরকম করে, বুঝতে পেরেছ? তো শিলাদিত্য উপাধি ছিল। হর্ষবর্ধনের রাজধানী ছিল কিন্তু কনৌজ। খুব গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন সাং ভারত এসেছিল। ওকে, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন বুঝতে পারলে। ফাই হিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে হিউয়েন সাং কার সময় ভারত এসেছিল? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। ওকে, হিউয়েন সাং এসেছিল কার সময়? হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এসেছিল। দেখো, হর্ষবর্ধনে হওয়া কথা রয়েছে, হিউয়েন সাংয়ে হওয়া কথা রয়েছে, এইভাবে মনে রাখবে। একটা প্রশ্ন আমি এড়িয়ে গেছি যে স্যার মেগাস্থিনিস, মেগাস্থিনিসের লেখা, মেগাস্থিনিস, মেগাস্থিনিস, এই মেগাস্থিনিসের লেখা একটা বিখ্যাত বই যেটা হচ্ছে ইন্ডিকা। এটা কিন্তু একটু পাশাপাশি লিখে নাও তো। মেগাস্থিনিসের বিখ্যাত লেখা বই ইন্ডিকা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ওকে, হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বাণভট্ট। অনেকবার এসেছে। এই বাণভট্ট কি লিখেছেন বা কি রচনা করেছেন? তিনি হর্ষচরিত কিন্তু রচনা করেছেন। তাছাড়া হর্ষবর্ধন নিজেও কিছু বই লিখেছে, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এই বইগুলো কিন্তু তিনি লিখেছেন। এবার তোমাদেরকে প্রশ্ন পড়তে হবে পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে করেছে? গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। ধর্মপাল হলেন পাল বংশের একজন রাজা। তোমাকে বলবে যে ধর্মপাল কোন বংশের রাজা? তিনি কিন্তু পাল বংশের রাজা। সেন বংশ, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সামন্ত সেন, লক্ষণ সেন, বিজয় সেন, এরা সব সেন বংশের কিন্তু রাজা। ওকে, তারপরে পল্লব বংশ, পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহবর্মন। খুব গুরুত্বপূর্ণ। পল্লবদের রাজধানীটা বারবার কিন্তু তোমাদের পরীক্ষা আসে। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। ওকে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। ওকে, সব মুখস্থ করবে ঝাড়া, এখন থেকে শুরু করে দাও, পরে কিন্তু পরীক্ষার সময় এই নোট কিন্তু তুলতে পারবে না, মুশকিল হয়ে যাবে পড়া। চালুক্য বংশ, চালুক্য বংশের রাজধানী ছিল কিন্তু বাতাপি বা বাদামি বলে থাকি আমরা অনেক সময়, বাতাপি বা বাদামি। তো সেখানে ছিল তাদের রাজধানী। দ্বিতীয় পুলকেশী হলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। ওকে, এবার তোমাদের ঢুকে যাব কিন্তু স্যার দিল্লির সুলতান। ওকে, এই দিল্লির সুলতান কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দিল্লির টোটাল আমাদের কতগুলো সুলতান আসবে? দাস বংশ আসবে, খলজি বংশ আসবে, ঠিক আছে, দাস, খলজি, তুগলক, তারপরে হচ্ছে শহীদ বংশ, লোধি বংশ, এইগুলো মনে রাখতে হবে। আমি একটা এই বংশগুলোকে মনে রাখার একটা ট্রিক্স আমি ইউজ করে দিচ্ছি, তো এটাকে কেউ মাইন্ডে নেবে না, জাস্ট মনে রাখার পারপোসে আমি এটা বলছি, হয়তো একটু ভাষা টাইপের হতে পারে। তো আমি লিখে দিচ্ছি, দেখ, দেখ তো সালা, দেখ তো সালা। দ দিয়ে হচ্ছে দাস বংশ। আচ্ছা, এটা দেখ, তাহলে স লিখে দিয়েছি, সরি। এটা খ হবে, দেখ তো সালা। ওকে, এটা খ। খ দিয়ে হচ্ছে খলজি, খ দিয়ে হচ্ছে খলজি। ত দিয়ে হচ্ছে তুগলক, তুগলক। স দিয়ে হচ্ছে শহীদ বংশ, স দিয়ে হচ্ছে শহীদ। আর ল দিয়ে হচ্ছে লোদি বংশ। এগুলো একটু লিখে নিবে মনে রাখার পারপোসে। ওকে, এবার দিল্লির সুলতান, প্রথমে দাস বংশ ঢুকে যাব। দাস বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কুতুবুদ্দিন আইবককে। দাস বংশের কিন্তু প্রতিষ্ঠাতা বলা হয়। এই কুতুবুদ্দিন আইবক থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় প্রশ্নগুলো আসে, সেগুলো এখানে কভার করে দিয়েছি। আড়াই দিন কা ঝোপড়া, এই মসজিদটা তৈরি করেছিলেন কে? এটা কিন্তু তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক। লাখ বক্স নামে কিন্তু তিনি পরিচিত, কারণ তিনি লক্ষ লক্ষ টাকা কিন্তু দান করতেন সাধারণ মানুষদের। তার জন্য সাধারণ মানুষজন তাকে ভালোবেসে লাক্স বক্স কিন্তু নাম দিয়েছিল। তিনি কিন্তু কুতুব মিনার,
তিনি কিন্তু কুতুব মিনার নির্মাণ করেছিল। যদিও তিনি কাজটা শুরু করেছিল কুতুব মিনারের, বাট শেষ করতে পারেনি, তার আগে মারা যায়। তারপরে তার জামাই ইলতুৎমিশ এসে কিন্তু এটাকে কিন্তু শেষ করে। ওকে, এবার ইলতুৎমিশ সম্বন্ধে পড়বো। ইলতুৎমিশ বন্দেহি চাহলগামী বা চল্লিশা কিন্তু তৈরি করেছিলেন, অর্থাৎ 40 জনকে নিয়ে কিন্তু 40 জন তুর্কি বাহিনীকে নিয়ে কিন্তু তিনি 40 চক্র তৈরি করেছিলেন, যেটা বন্দেহি চাহালগামী নামে পরিচিত। ইকতা প্রথা চালু করেছিলেন স্যার রাজিয়া। তারপরে পড়বো রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান থেকে একটাই পড়বো, তোমাকে যদি বলেন প্রথম মহিলা শাসকের নাম, সেটা কিন্তু রাজিয়া সুলতান হয়ে যাবে বা রাজিয়া সুলতানা। ওকে, এবার খলজি বংশ পড়বো। খলজি বংশ, খলজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা যে টপিকগুলো যেগুলো আসে সেগুলো কভার করেছি। যেমন হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতাকে, খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি। ওকে, জালালউদ্দিন খলজি। তারপরে একজন বিখ্যাত রাজার নাম পাবো, যিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজিকে, এই যে জালালউদ্দিন খলজি দেখছো, এই জালালউদ্দিন খলজির হচ্ছে ভাইপো হচ্ছে এই আলাউদ্দিন খলজি। ওকে, আমি এখানে যদিও লিখে দিয়েছি আলাউদ্দিন খলজি। তো এবার আলাউদ্দিন খলজির একজন সেনাপতি ছিল। তোমরা যদি ওই ইয়ের সিনেমাটা যদি তোমরা দেখো, রণবীর কাপুরের যে সিনেমাটা দেখো, তাহলে ওখানে বুঝতে পারবে। ওখানে যে মুভিটা করেছিল মুঘল সাম্রাজ্য নিয়ে, তো মানে সুলতান, মোগল তো নয়, সুলতান যুগ নিয়ে, তো ওখানে কিন্তু ভালো করে বোঝানো রয়েছে। তার সেনাপতি ছিল মানিক কাপুর। এই মানিক কাপুরকে কিন্তু 1000 দিনার দিয়ে কিন্তু কিনে নিয়েছিল কে, যা আলাউদ্দিন খলজি কিন্তু কিনে নিয়েছিল। আলাই আলাই দারওয়াজা নির্মাণ কে করেছিল? আলাই দারওয়াজা নির্মাণ করেছিল কিন্তু এই আলাউদ্দিন খলজি। এই সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে কিন্তু এই আলাউদ্দিন খলজি পরিচিত। খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে। বা সিকান্দারি সানি কাকে বলা হয়? আলাউদ্দিন খলজিকে। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিল, দাগ ও হুলিয়া প্রথা। ইকতা প্রথাটা কিন্তু এ তুলে দিয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিল। ওকে, বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিল? সেটা কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু চালু করেছিল। তারপরে পড়বো স্যার আমরা তুগলক বংশ। এই তুগলক বংশ থেকে মনে রাখতে হবে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াস উদ্দিন তুগলক। ওকে, গিয়াস উদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ বিন তুগলক একজন শাসকের নাম পাবো। এখান থেকেই প্রশ্ন সব থেকে বেশি এসে থাকে স্যার। এই মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়ে থাকে। বলবে যে পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে বলা হয়। এই এই মোহাম্মদ বিন তুগলক কিন্তু তামার নোট প্রচলন করেছিল। তিনি দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিল। ইবন বতুতা তার সময় ভারত এসেছিল। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। একটু বলে দিই যে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা কেন বলা হয়। কারণ হচ্ছে ভাবো, ও তামার নোট প্রচলন করেছিল। ওর রাজ্যে একটা টাকা রয়েছে, সেই টাকাকে বাদ দিয়ে অন্য রাজ্যের একটা হঠাৎ করে টাকা যদি আনি, সাপোজ ধরো আমাদের এখন 500 টাকার নোট রয়েছে, 2000 টাকার নোট রয়েছে, 200 টাকার নোট, আমাদের সরকার যদি হঠাৎ করে টাকা পাল্টে দেয়, টাকা পাল্টে দিয়ে এখন অন্য একটা টাকা আনছে, তাহলে কি দেশের মধ্যে একটা টাকার ক্রাইসিস দেখা দিয়ে দেবেন? টাকার ক্রাইসিস দেখা দিবে না? যে হঠাৎ করে টাকা সব কোথায় চলে গেল। তখনকার দিকে তো আর নোট বদলি ছিল না, এখন নিয়ে ব্যাংকে নিয়েই জমা দিচ্ছ। তখন আমরা টাকা বাদ বাদ তো বাদ, তা আমার নোট প্রচলন করছে। মানে এই যে উদ্ভাট কাজের জন্য তাকে পাগলা রাজা বলা হয়েছিল। ওকে, তাছাড়াও তিনি আরো অনেক কাজ করেছে, তার জন্য কিন্তু তিনি পাগলা রাজা বলা হয়। এই যে তার রাজধানী ছিল কোথায়? দিল্লিতে। রাজধানী দিল্লিতে। তুমি একটা কথা বলো, তোমার রাজধানী তুমি দিল্লিতে রেখেছো, সেখানে তোমার সেনা রয়েছে, সেখানে তোমার জনগণ রয়েছে, তোমার চারিদিকে সাধারণ মানুষ রয়েছে। হঠাৎ করে তুমি যদি বলো আমি এখানে থাকতে ভালো লাগছে না, আমি অন্য জায়গায় গিয়ে থাকবো, তাহলে সেখানে গিয়ে যে তুমি থাকবে, সেখানে গিয়ে জমি ভালো আছে, ভালো চাষ হবে, বা আবার তো নতুন করে তাকে একটা রাজ্য তৈরি করতে হবে। এই জন্য তার ভুলভাল কাজের জন্য তাকে পাগলা রাজা বলা হয়েছে। ওকে, তো এই ছিল তার একটা ছোট্ট হিস্ট্রিটা, সেটাও শেয়ার করে দিলাম। সৈয়দ বংশ, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। মনে রাখবে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে খিজির খান। তারপরে চলে আসবো লোদি বংশ, খুব গুরুত্বপূর্ণ। লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদি। কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল। একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি শেয়ার করে দিই। তোমরা যদি সিলেকশন পেতে চাও, অর্থাৎ এই বছর তোমরা যদি চাকরি পেতে চাও, ভাই 100% পুরো সিলেকশন করিয়ে ছাড়বো। আমার বেশি ক্লাস করানো হয়নি, মাত্র আমি 2টো ক্লাস করিয়েছি। তোমরা আমার পেড ব্যাচে ভর্তি হয়ে যাও। 999 টাকা চার্জ রয়েছে। তোমরা যদি আমার গাইড মতন তোমরা যদি চলো, তোমাদেরকে ভাই চাকরি করিয়ে ছাড়বো। পুরো 100% সিলেকশন, তোমরা সব কিছু কমন পাবে, জিকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স সব কিছু কমন পাবে। সুতরাং তোমরা আমার পেড ব্যাচে তোমরা যুক্ত হয়ে যাও। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, এই ফোন নাম্বারে ফোন করবে 8391 83, তোমরা একটু লিখে নাও পাশাপাশি, 8391 09 92 78। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আবার নাম্বার বলছি, আমার ডেসক্রিপশন বক্সে দেখবে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফোন করবে বা আমাকে মেসেজ করবে যে স্যার আমি পেড ব্যাচে ভর্তি হতে চাই, 999 টাকা চার্জ রয়েছে। ডেফিনেটলি তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ব্যাচ নাও তাহলে কিন্তু তোমরা
কিন্তু প্রত্যেকের সিলেকশন কিন্তু হয়ে যাবে, এবং যেভাবে গাইড করব তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না, অর্থাৎ প্রত্যেককেই অগ্নিবীর করিয়ে ছাড়বো। লোদি, এবার এই লোদি বংশ থেকে একজন শাসকের নাম পাবো, যেটা হচ্ছে ইব্রাহিম লোদি। মনে রাখবে এই ইব্রাহিম লোদি আমাদের বাবরের সাথে, অর্থাৎ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় কার সাথে? ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। এই প্রশ্নটা কিন্তু বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সুতরাং এটাকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এবার মুঘল সাম্রাজ্য রাজাগুলোর নাম পরপর মনে রাখার একটা ট্রিক্স আমি লিখে দিয়েছি। বাবার হলো আবার জ্বর, সারিল ওষুধে, অর্থাৎ বাবার জ্বর হয়েছে, আবার কিসে সারবে? সেটা ওষুধের সাথে সারবে। এবার বাবার দিয়ে আমি লিখে দিয়েছি, দেখো বাবার দিয়ে হচ্ছে বাবর, হলো দিয়ে হচ্ছে হুমায়ুন, হয় মানে প্রথম অক্ষরগুলো সব করে নিয়েছি, বাবরের ব নিয়েছি, হয়ের হ নিয়েছি, এইভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আবারের যেমন আবারের আকবর নিয়েছি, অ নিয়েছি, তারপরে জয়ের জ নিয়েছি, জাহাঙ্গীর, হ্যাঁ প্রথম অক্ষরগুলো নিয়েছি, সারিলেও দিয়ে শাহজাহান, ওষুধ দিয়ে ঔরঙ্গজেব। অর্থাৎ তোমাদের যে টোটাল যে পরপর মোগল সাম্রাজ্যদের যে শাসকগুলোর নাম আমরা পাবো, সেগুলো কিন্তু এইভাবে সিকোয়েন্স অনুযায়ী তোমরা মনে রাখতে পারো। এবার বাবরের জীবন সম্পর্কে কিছু পড়বো, যেগুলো বারবার প্রশ্ন আসে, বাবরের জীবনে গুরুত্বপূর্ণ যুদ্ধ পড়বো। ঠিক আছে, ঠিক বাবরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, বাকিগুলো কিন্তু আসে না, সেগুলোই আলোচনা করবো। ওকে, যেমন দেখো, পানি পিয়া খানা খায়া চাঁদ দেখিয়া ঘাড় ঘিয়া মরে গেল, মরে গিয়া। অর্থাৎ তুমি প্রথমে জল খেলে, তারপরে খাবার খেলে, খাবার টাবার খেয়ে তুমি ভাল লাগছে না, একটু বাইরে বেরিয়েছো চাঁদ দেখতে, চাঁদও দেখা হয়ে গেলো, চাঁদ দেখে এসে আবার ঘরে এসে মরে গেলে। এটা হচ্ছে ট্রিক স্যার। এই ট্রিকটা দিয়ে তোমার বাবরের সব যুদ্ধগুলো পরপর মনে রাখতে হবে। অর্থাৎ 1526 থেকে 1530 পর্যন্ত তিনি পরপর জীবনে যে যুদ্ধ করে মারা গেছো, সেগুলোই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল, তাই না? এটা কত সালে? 1526 সালে। 1526-এর পর 1527 সালে আবার যুদ্ধ করেছিল, যে যুদ্ধটা কি নামে? খানা খায়া দিয়েছে, খানোয়ার যুদ্ধ। তোমাকে প্রশ্ন করবে খানোয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 সালে। তারপরে চাঁদ দেখিয়া চাঁদ দিয়েছে চান্দিরির যুদ্ধ, তিনি 1528 সালে চান্দিরির যুদ্ধ করেছিল। ঘরগিয়া দিয়েছে ঘরগড়ার যুদ্ধ, 1529 সালে তিনি কিন্তু ঘরগড়ার যুদ্ধ করেছিল। এবং মারগিয়া অর্থাৎ 1530 সালে বাবর কিন্তু মারা যায়। অর্থাৎ এই সিকোয়েন্সে কিন্তু তুমি পরপর সালগুলো মনে রাখতে পারো ওই ট্রিক্সের সাহায্যে, তাহলে তোমার প্রশ্ন যখন মুখস্থ করবে গুলাবে না, ঠিক আছে? এবার স্যার হুমায়ুন সম্বন্ধে আমরা শুধু পড়বো যে হুমায়ুন চসার যুদ্ধ লড়েছিল কার বিরুদ্ধে? শের খায়ের বিরুদ্ধে। 1539 সালে চসার যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কিন্তু সেটা কত সালে? সেটা 1539 সালে শের খা। এই শের খাকে কাকে বলা হয়? শের শাহ সুরি। শের শাহ সুরিকেই কিন্তু শের শাহ বলা থাকে। অনেক সময় প্রশ্নে শের খা নাও থাকতে পারে, শের শাহ সুরিও থাকতে পারে, সেটাও তোমাকে বলতে হতে পারে। ওকে, তারপরে একটা যুদ্ধ, এটা হচ্ছে বিল্লগ্রাম। ওকে, বয় হেসি লয় লয় গড় ফলাকার ম, এটা একটা ল এক্সট্রা হবে। বিল্লগ্রাম বা বিলগ্রাম বা কৌনজের যুদ্ধ, এটাও কিন্তু হয়েছিল হুমায়ুন এবং শেরশাহর মধ্যে। দুটোতেই কিন্তু হুমায়ুন হেরে যায় এই শেরশাহের কাছে। ওকে, একটা 1539, আবার ব্যাক টু ব্যাক পরের বছর 1540-এ কিন্তু অ্যাটাক করে, দুবার যুদ্ধ হয়েছিল, দুটোই হুমায়ুন কিন্তু হেরে গেছিল। আচ্ছা, একটা সাব পয়েন্ট, শের শাহ সুরি সম্বন্ধে কিছু মনে রাখতে হবে। এই যে পাট্টা চালু করেছিল কিন্তু শের শাহ সুরি। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সব থেকে বড় রোড ছিল সেই সময়ের কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য। তো সেই রোডটাও কিন্তু আবিষ্কার করেছিল শের শাহ সুরি। রৌপ্য এবং দাম নামে দুটো মুদ্রা চালু করেছিল। তোমাকে বলবে রৌপ্য ও দাম মুদ্রা কে চালু করে, সেটাও কিন্তু স্যার উত্তর শের শাহ সুরি কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো যে আকবর, এবার আকবরের জীবনের গুরুত্বপূর্ণ ইনসিডেন্টগুলো, এগুলো সব কটা পরীক্ষায় আসে, সব কটা আলোচনা করব স্যার আমি। দেখো আকবর, পানিপথের প্রথম যুদ্ধ তো তোমরা 1526 সাল পড়লে, বাবর ভার্সেস আমাদের কার? ইব্রাহিম লোদি, তাই তো? এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা, সেটা কিন্তু আকবর আর হেমুর মধ্যে হয়েছিল। আকবর আর হেমুর মধ্যে 1556 সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধ কথায় পাশাপাশি লিখে দাও, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। ওকে, তো পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় 1556, তৃতীয় 1761 সালে। কার সাথে হয়েছিল দ্বিতীয় যুদ্ধ? আকবর এবং হেমুর মধ্যে হয়েছিল, বিরাট যুদ্ধ হয়েছিল। ওকে, আকবর সিনেমাটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই আকবর হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে, আকবরের সাথে রানা প্রতাপ সিংহের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো পাশাপাশি তোমরা লিখে নিতে পারো কার সাথে যুদ্ধ হয়েছিল, আকবর ভার্সেস রানা প্রতাপ সিংহের সাথে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। 1572 সালে আকবর কিন্তু গুজরাট জিতেছিল, এবং এই গুজরাটটা জিতে স্যার ও কিন্তু কি করেছিল?
গুজরাট জিতে কিন্তু একটা স্মৃতি হিসেবে 176 ফুট বুলান দরওয়াজা কিন্তু তৈরি করেছিল। অনেক সময় এই বুলান দরওয়াজা কোন রাজ্যে অবস্থিত এটাও কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, এটাকে আমি আর বলছি না উত্তর, এটা দেখি তোমরা কতটা জানো এই বুলান দরওয়াজা কোথায় রয়েছে। এটা তো বিখ্যাত প্রশ্ন। তোমাদের অগ্নিবীরে এখন তো অগ্নিবীর করে দিয়েছে, আগে তো শুধু ইন্ডিয়ান আর্মি ছিল, তখন কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসছে। একটু কমেন্ট বক্সে আমাকে এটা কমেন্ট করে জানাও দেখি কতজন জানো দেখি এই বুলান দরওয়াজা কোথায় অবস্থিত, কমেন্ট করবে। তারপরে দিন ই ইল্লাহি প্রথাতে কিন্তু তিনি চালু করেছিল। তাহলে দিল ই ইল্লাহি প্রথাকে চালু করে আকবর ইবাদত খানা, এগুলো সব একটা ওর ধর্ম নিয়ে আলোচনা করার একটা জায়গা ছিল। সেখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু পার্টিসিপেট করতো এবং একত্রে আলোচনা করতো। ঠিক আছে, যেহেতু আকবর একজন হিন্দু মেয়েকে বিবাহ করেছিল, যোধাবাউকে বিয়ে করেছিল আকবর, হিন্দুদের তো রাজা। তো সেই জন্য কিন্তু হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে কিন্তু একটা ধর্ম একটা জায়গা ছিল, আলোচনা করার জায়গা ছিল এগুলো। আকবরের মন্ত্রী অর্থমন্ত্রী ছিল কে? আকবরের অর্থমন্ত্রী ছিল টোডরমল। ঠিক আছে, টোডরমল ছিল। আচ্ছা, জাপ্তি প্রথা চালু কে করে, আকবর বা টোডরমল? অপশনে যদি অ্যাকচুয়ালি টোডরমলই করে জাপ্তি প্রথা চালু, কিন্তু অনেক সময় যেহেতু টোডরমল আকবরের তো অর্থমন্ত্রী, তার জন্য কিন্তু অনেক সময় অপশনে টোডরমল না থেকে আকবরও অপশন থাকে। এটাও কিন্তু মনে রাখবে। মনসবদারি প্রথা কে চালু করেছিল? আকবর চালু করেছিল। আকবরের রাজসভায় এখানেও কিন্তু নবরত্ন প্রথা ছিল। তাহলে নবরত্ন প্রথা দুজনের জায়গায় পড়লাম, একটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, একটা আকবর, এই দুজনের কিন্তু নবরত্ন কিন্তু পড়লাম, খুব আসে প্রশ্নটা। এবার কিছু বিখ্যাত নির্মাণ আকবর জীবনে কি কি তৈরি করেছে দেখে নাও। আগ্রা ফোর্ট তৈরি করেছে বা আগ্রা দুর্গ তৈরি করেছে, বুলান দারওয়াজা তৈরি করেছে, ফতেপুর সিকরি শহর তৈরি করেছে, যেটা আছে যেখানে কিন্তু আগ্রাতেই কিন্তু তৈরি করেছে, উত্তরপ্রদেশ আগ্রা, সেখানে কিন্তু ফতেপুর সিকরি শহর তৈরি করেছে। এলাহাবাদ দুর্গ নির্মাণ করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, ওকে। যে এলাহাবাদ দুর্গ কে নির্মাণ করেন? আকবর। এবার জাহাঙ্গীর সম্বন্ধে আমরা জানবো। জাহাঙ্গীর প্রথমত নূরজাহানকে বিয়ে করেছিলেন। জাহাঙ্গীরের সময় এই গুরুত্বপূর্ণ এই দুটো, এইবার তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ এই যে ব্রিটিশরা ভারতে রাজ করে গেছে 400 বছর আমরা বলি, সেই 400 বছর কিন্তু শুরুয়াতটা কিন্তু এই জাহাঙ্গীরের জন্য হয়েছিল। জাহাঙ্গীর যদি আজ ব্রিটিশদেরকে ইংরেজদেরকে যদি পারমিশন না দিত ভারতে আসার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য, তাহলে কিন্তু কোনোদিনই ব্রিটিশরা কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারতো না। এই জাহাঙ্গীরের সময় ক্যাপ্টেন হকিন্স কিন্তু ভারতে আসে এবং ভারতে এসে যখন এই ক্যাপ্টেন হকিন্স তো একজন ইংরেজ, মানে একবারে ফর্সা টাইপের দেখতে, লাল চুল, জাহাঙ্গীর ভাবছে একটা ফিরেঙ্গি এসছে, সাদা সাদা ধপধপ ধপধপ করছে, হ্যাঁ মানে সে বিরাট খুশি। হ্যাঁ, আর হিন্দিতে কথা বলছে, একবার ভাবো জাহাঙ্গীরের রাজসভায় এসে মানে তুর্কি ভাষায় কথা বলছে। জাহাঙ্গীর খুব খুশি, বলছে কি করতে এসছো এখানে? বিজনেস ব্যবসা করতে? ঠিক আছে যাও তোমরা করো, আমি পারমিশন দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে ইংরেজরা কিন্তু আমাদের রাজ্যটাকে খেয়ে ফেলেছে। তারপরে পরবর্তীকালে স্যার টমাস রও কিন্তু জাহাঙ্গীরের সময় ভারত এসছে। অর্থাৎ জাহাঙ্গীরের সময় দুজন ব্যক্তি ভারত এসছে, প্রথমবারে ক্যাপ্টেন হকিংস এবং দ্বিতীয়বারে স্যার টমাস র। এই দুজন কিন্তু জাহাঙ্গীরের আমলে কিন্তু এসেছিল। তারপরে শাহজাহান শাহজাহান মমতাজ মহলকে বিয়ে করেছিলেন, প্রত্যেকে জানো। এই মমতাজের মহলের স্মৃতি হিসাবে কিন্তু তিনি শাহজাহান কি করেছিলেন? তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল তৈরি হয়েছিল 1632 সালে। এটা অনেক সময় দেয়, তাজমহল কত সালে নির্মাণ করা হয়? 1632 সালে। মতি মসজিদ কে তৈরি করেছিল? শাহজাহান। লালকেল্লা দুর্গ কে তৈরি করেছিল? শাহজাহান। খুব গুরুত্বপূর্ণ না? প্রত্যেকটাই আসে। ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে আমরা কি নামে ডেকে থাকি? আলমগীর নামে পরিচিত। ইনি একজন খুব কট্টর বা একজন খুব নির্দয় শাসক ছিল, হ্যাঁ, যিনি কিন্তু নির্ধ্বংসীভাবে অত্যাচার করেছিল হিন্দুদের উপর, হিন্দুদের নারীদের উপর বিভিন্ন রকম অত্যাচার করেছিল ইতিহাসে। তো এই ঔরঙ্গজেব কিন্তু নবম গুরু, শিখদের যে নবম গুরু গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল। তোমাকে প্রশ্ন করবে, এখানে দু রকমের প্রশ্ন হবে স্যার। একটা প্রশ্ন হবে যে নবম শিখ গুরুর নাম কি? তুমি বলবে স্যার তেগ বাহাদুর। তোমাকে যদি বলে নবম শিখ গুরুকে কে হত্যা করে? ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেছিল, ওকে। তারপরে চলে আসবো মারাঠা শক্তি। মারাঠা শক্তি কিন্তু একজনই শাসকের নাম পড়বো, শিবাজি। শিবাজি কত সালে জন্মগ্রহণ করেছিল? 1627 সালে কিন্তু শিবাজি জন্মগ্রহণ করেছিল। তিনি কি নামে পরিচিত? তিনি ছত্রপতি নামে কিন্তু পরিচিত। এবং এই শিবাজির কিন্তু মারাঠা শক্তির সময় কিন্তু 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কার মধ্যে? আহমদ শাহ আবদালি, অর্থাৎ মুঘল ভার্সেস, তোমরা এটার পরীক্ষা হয়তো আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠাদের সাথে হয়েছিল। অনেক সময় এটা অপশনে থাকে মুঘল ভার্সেস মারাঠা, থাকতেই পারে, কারণ আহমদ শাহ আবদালির নামটা নাও থাকতে পারে। মুঘল ভার্সেস মারাঠা, কারণ এই আহমদ শাহ আবদালি তো একজন মুঘল শাসক ছিল। আর এদিকে মারাঠাদের সাথে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে, খুব গুরুত্বপূর্ণ, ওকে।
এবার ইউরোপীয়দের ভারতে আগমন, ইউরোপীয়দের ভারতে আগমনে আমরা প্রথমেই পড়ব পর্তুগিজরা ভারতে এসেছিল, প্রথম ভারতে পা রেখেছিল পর্তুগিজরা 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিল। ওকে, প্রশ্নটা কিন্তু বারবার আসে। এবার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা আমরা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত জেনে থাকি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ, এক কথায় বলতে গেলে এই ইংরেজদের ঘাঁটি তৈরি হয়েছিল। এরা 1600 সালে কিন্তু এরা প্রতিষ্ঠিত হয় এবং 1608 সালে কিন্তু জাহাঙ্গীরের দরবারে কিন্তু এরা কি করেছিল, ভারতে এসেছিল, যেটা পূর্বেই আলোচনা আমি করেছি। এবার গুরুত্বপূর্ণ ব্রিটিশ সময়ে কিছু ঘটনা ঘটেছিল, এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, প্রশ্নের লেভেল দেখলে হয়তো বুঝতে পারবে, যারা একটু একটু পড়াশোনা করো, ভালো করে নোট ডাউন করো। রবার্ট ক্লাইভ, এই রবার্ট ক্লাইভ ইনি হলেন বাংলার প্রথম গভর্নর, তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর। দেখো, প্রথম গভর্নরের সাথে কিন্তু আমি আর কিছু যুক্ত করিনি, কারণ এই বাংলাকে পরিবর্তন করে গভর্নরকে পরিবর্তন করে গভর্নর জেনারেল হবে, বাংলাকে পরিবর্তন করে ভারত হবে অর্থাৎ ইন্ডিয়া হবে, অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল হবে। আবার এই ভারতকে পরিবর্তন করে ভাইসরয় হবে, অর্থাৎ পরপর স্টেপগুলো কিন্তু চেঞ্জ হবে। তো দেখো, ভালো করে ক্লাস করতে থাকো, বুঝতে থাকো, তোমরা সব বুঝতে পারবে, খাতায় নোট ডাউন করে পড়ো, মুখস্থ করো, আশা করছি সব কভার হয়ে যাবে। ওকে, তো তাহলে আমাদের রবার্ট ক্লাইভকে কি বলবো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা কার সময় চালু হয়, এই রবার্ট ক্লাইভের সময়। কিন্তু এই জিনিসগুলো, দ্বৈত শাসন ব্যবস্থা, আমি এত কিছু আর বলছি না স্যার, তোমরা শুধু পরীক্ষার জন্য যতটুকু উপযুক্ত সেটুকুই আমি আলোচনা করছি। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল রবার্ট ক্লাইভের সময়। পরবর্তী একজন আমাদের গভর্নরের নাম পাবো, যিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিংটা কিন্তু স্যার ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার আসে। ইনি হলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে দেখো, এখানে কি লেখা ছিল, এখানে একটু ভালো করে খেয়াল করবে যে এখানে কি লেখা ছিল, এটা ছিল বাংলার প্রথম গভর্নর। এখানে কি লেখা আছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ শুধু জেনারেল কথাটা যুক্ত হয়ে গেল, শুধু জেনারেল কথাটা যুক্ত হয়ে গেল, তাই না? অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিং কিন্তু ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। 5 সালা বন্দোবস্ত চালু করেছিল, 1 সালা বন্দোবস্ত চালু করেছিল ওয়ারেন হেস্টিং। তাছাড়া কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 সালে, যার প্রধান বিচারপতি ছিলেন এলিজা এমপে। খুব আসে প্রশ্নটা, যে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কত সালে, 1774 সালে, এবং এর প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা এমপে। ওকে, তারপরে তোমার বলবে প্রশ্ন, বাংলায় প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট কে, বাংলার প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট অগাস্টাস হিগির লেখা প্রবর্তিত হয় কত সালে, 1780 সালে। প্রথমত প্রশ্ন করবে যে বাংলার প্রথম পত্রিকার নাম কি, তুমি বলবে স্যার বেঙ্গল গেজেট। এটা কে লিখেছিল, অগাস্টাস হিগি। কত সালে লিখেছিল, 1780 সালে। এগুলো সব ওয়ারেন হেস্টিং এর সময়ের ইনসিডেন্ট বলছি স্যার, ঠিক আছে? এগুলো 1772 থেকে 1784-র মধ্যে যা যা ইনসিডেন্ট ঘটেছে ওয়ারেন হেস্টিং এর আমলে, সেই জিনিসগুলো কিন্তু আলোচনা করছি। এই সময় কিন্তু মাদ্রাজ কলেজ, 1781 সালে মাদ্রাজ কলেজ প্রতিষ্ঠিত হয়। সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে। ওকে, এই সময়তে হয়েছিল, সব কার সময়, ওয়ারেন হেস্টিং এর সময়। তো তোমাকে আর এগুলো আর বলবে না যে কার সময় হয়েছিল, প্রশ্ন করবে না, তোমাকে ডাইরেক্ট বলবে মাদ্রাসা কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়, সলবাইয়ের সন্ধি কত সালে হয়, এইভাবে প্রশ্ন করবে। তারপরে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে, তোমরা বলবে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। কত সালে প্রতিষ্ঠিত হয়, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ওকে, তারপরে আমরা গুরুত্বপূর্ণ শাসকের নাম পড়ব, যিনি হচ্ছেন কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস কিন্তু 10 সালা বন্দোবস্ত কিন্তু চালু করেছিল। 10 সালা, এগুলো কি ছিল অ্যাকচুয়ালি জানো, এই 10 সালা, 1 সালা, 5 সালা, এগুলো ছিল যে এক একটা ট্যাক্স। অর্থাৎ আমি বললাম 5 সালা বোঝাচ্ছি, আমি বললাম, আমি ধরে নাও গভর্নর, এবার আমার রাজ্যটাকে চালানোর জন্য আমি বললাম যে 5 বছরের জন্য তোমাদের জমিগুলো মানে আমি আমার কাছে তো, যেহেতু আমি গভর্নর মানে সব আমার আন্ডারে জমি রয়েছে। এবার আমি বললাম যে আমি 5 বছরের জন্য ফিক্স করলাম, এই 5 বছরের মধ্যে ধরে নাও বললাম যে 500 কেজি, 500 কেজি ধান যদি কেউ আমাকে তৈরি করে দিতে পারো, তাহলে এই জমি আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু আলটিমেটলি কি হতো, সাধারণ মানুষজন দরিদ্রতা, খরা থাকার জন্য, বন্যা থাকার জন্য অতটা পরিমাণে ধান বা অন্যান্য যে ফসলগুলো উৎপন্ন করতো, এগুলো কিন্তু দিতে পারতো না। তার জন্য এগুলো ফেল হয়ে গেছিল। তো ওয়ারেন হেস্টিং প্রথম চালু করলো 5 সালা। উনি যখন দেখলো এটা ফেল হয়ে গেল, 5 সালে কাজ হচ্ছে না, তারপরে তৈরি করলো 1 সালা, অর্থাৎ 1 বছরের জন্য চালু করলো, 1 বছরের জন্য কন্ট্রাক্ট দিচ্ছে যে এই 1 বছরে তোমাকে এতটা জিনিস আমায় কিন্তু তৈরি করে দিতে হবে। সেটাও ফেল হয়ে গেল। তখন লর্ড কর্নওয়ালিস এসে দেখলো যে তাহলে যখন ওয়ারেন হেস্টিং এর 5 সালা 1 সালা ফেল হয়ে গেছে, তখন তিনি কি করলো, 10 সালা বন্দোবস্ত চালু করলো। কিন্তু সেটাও কিন্তু ফেল হয়ে গেছে, অর্থাৎ সেটাও ব্যর্থ হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষজন দিতে পারছে না। ওকে,
তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। এবার যখন দেখছে লর্ড কর্নওয়ালিস, যখন দেখছে যশোলা বন্দোবস্ত সেটাও ফেল হয়ে গেল, তখন বলছে চিরস্থায়ী। এবার চিরস্থায়ী বলতে গেলে চিরদিনের জন্য ট্যাক্স দিতে হবে, চিরদিনের জন্য তোমাকে এই ফিক্স কিন্তু দিতে হবে, এবং সেটা সূর্য ডোবার আগে। একজনকে দায়িত্ব দেওয়া হতো, একজন জমিদারকে। জমিদারকে বলা হতো যে তুমি এই এই জমিদারকে বলা হতো সাধারণ মানুষের কাছ থেকে তুমি বিভিন্ন করগুলো, ট্যাক্সগুলো কালেক্ট করে আনবে এবং এনে আমাকে দিবে, অবশ্যই সূর্য ডোবার আগে। তুমি যদি সূর্য ডোবার আগে না দিতে পারো তাহলে তোমার কিন্তু পথ ক্যান্সেল। এইভাবে কিন্তু ধমকি দেওয়া হতো। তার জন্যই কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু আরেকটার নাম কিন্তু সূর্যাস্ত আইন নামে পরিচিত। ওকে। আচ্ছা, ক্লাস কেমন লাগছে স্যার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকমই ক্লাস দুর্দান্ত পেতে থাকো, বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ডিফেন্সের এর থেকে আর ভালো চ্যানেল তোমরা কোথাও পাবে না, আমি এতটুকু বলে দিতে পারি। পুরো অগ্নিবীরের পুরো সিলেবাস তোমাদের যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সমস্তটাই কভার করানোর চেষ্টা করব। এই লর্ড কর্নওয়ালিসকে পুলিশ সার্ভিসের জনক বলা হয়ে থাকে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়? 1792 সালে কিন্তু শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল স্যার। ওকে। ইতিহাস থেকে আমি যা করাচ্ছি স্যার, এর বাইরে কিন্তু আর প্রশ্ন আসবে না, পড়ার দরকার নেই। তারপরে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, খুব গুরুত্বপূর্ণ শাসক। এবার দেখো তোমরা কি পড়লে একটু আগে, তোমরা পড়লে যে বাংলার প্রথম বাংলার প্রথম গভর্নর গভর গভর্নর জেনারেল কে ছিল? পড়লেন তোমরা, ওয়ারেন হেস্টিং পড়লে। এবার তোমাদের কি হয়ে যাচ্ছে, এই বাংলার পদটাকে চেঞ্জ করে হয়ে যাচ্ছে ভারত। এবার বলছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ এবার দেখছে ব্রিটিশরা দেখছে যে শুধুমাত্র বাংলার মধ্যে থাকলেই তো হবে না, শুধু বাংলায় আমার কাজ হচ্ছে না, গোটা ভারতবর্ষকে ক্যাপচার করতে হবে। তাহলে কি করছে ওরা, নিজেকে বলে দিল যে এবার আমি পুরো ভারতের গভর্নর জেনারেল। অর্থাৎ বাংলার মধ্যে বেরিয়ে ওরা পুরো ভারতের মধ্যে হয়ে গেল। ঠিক আছে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আশা করছি বোঝাতে পেরেছি। মনে রাখবে, রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তাহলে তোমাকে যদি বলে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? রাজা রামমোহন রায়। এবার তোমাকে যদি বলে রাজা রামমোহন রায়ের সহায়তায় সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। বিভিন্ন রকম ভাবে প্রশ্ন হতে পারে। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিংকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়, কারণ এই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো শিক্ষায় কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। কারণ সাধারণ মানুষদেরকে এই ইংরেজদের বিরুদ্ধে ব্যবসা করতে গেলে বা ইংরেজদের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু ইংরেজি ভাষাকে শিখতে হবে, কারণ ভারতীয়রা কিন্তু ইংরেজি ভাষা জানতো না। তো সেই ইংরেজি ভাষাকে এই লর্ড উইলিয়াম বেন্টিং কি করেছিল, যে প্রত্যেকটা স্কুলে স্কুলে কিন্তু উচ্চ স্তরের স্কুলে কিন্তু এই ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়েছিল, যাতে সাধারণ মানুষজন পড়তে পারে, শিখতে পারে। ঠিক আছে, এর জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। আচ্ছা, ক্লাস বড় হতে পারে স্যার, কিন্তু যা ইনফরমেশন দিব স্যার, এইরকম ইনফরমেশন তোমাদের কোনো চ্যানেলে কোনো কোথাও তোমাদের অগ্নিবীর আর্মির জন্য ক্লাস করাবে না, এতটুকু আমি বলে দিতে পারি। তারপরে সপ্তবিলোপ নীতি চালু করেন 1848 সালে। কত সালে হয় সপ্তবিলোপ নীতি? 1848 সালে কিন্তু সপ্তবিলোপ নীতি চালু হয়। মনে রাখবে, বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম, এটা লর্ড ডালহৌসির ইনসিডেন্ট বলছি। তো লর্ড ডালহৌসি কিন্তু প্রথম আমাদের রেল লাইন চালু করে। তোমাকে বলবে প্রথম রেল লাইন চালু হয় কার সময়? তুমি বলবে স্যার লর্ড ডালহৌসি। কত সালে? 1893 সালে। প্রথম রেল লাইনটা কোথা থেকে কোথায় চালু হয়েছিল? বোম্বাই থেকে থানে পর্যন্ত চালু হয়েছিল। কুশাসনের অজুহাতে কিন্তু অযোধ্যা দখল করেছিল। 1856 সালে কিন্তু কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল করে নিয়েছিল। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 ও 56 সালে। 1850, এক বছর ধরে হয়েছিল। তো 1855 থেকে 56 সাল পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এই প্রশ্নটাও আসে। লর্ড ডালহৌসির সময় হয়েছিল। লর্ড ক্যানিং লর্ড ক্যানিং থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হবে। ইনি হলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, অর্থাৎ ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। এবার এই যে গভর্নর জেনারেল এই পদটাকে চেঞ্জ করে কি করে দিল? ভাইসরয় করে দিল তারা। অর্থাৎ এবার ভারতে কে রাজ করছে? সব ভাইসরয় রাজ করছে। ওকে। তো এই ছিল জিনিসটা, ভাইসরয় রাজ করছে। তাহলে প্রথম ভাইসরয়কে? লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেলকে ভারতের? লর্ড ক্যানিং। বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাস করে কত সময়, কার সময়? এই লর্ড ক্যানিং এর সময়। কত সাল? 1856 সালে। তো এ কার সময় তোমাকে প্রশ্ন আসবে না, তোমাকে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলবে বিধবা বিবাহ আইন কে পাস করে? তো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গুলিয়ে ফেলবে তোমরা, কারণ রাজা রামমোহন রায়
আমাদের সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল, আর বিধবা বিবাহ করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তো বিধবা বিবাহ কত সালে হয়েছিল? 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল, এটাও মনে রাখবে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়, যেটাকে আমরা মহাবিদ্রোহের নাম বলে থাকি? 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল। বাংলায় নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1859। অনেক সময় এটা 1860ও থাকবে অপশনে। 1859, 60 দুটোই কিন্তু হয়, পাশাপাশি দুটোই লিখে রাখবে। বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 বা 60। কলকাতায় কলকাতা, বোম্বে, মাদ্রাজ এই তিনটা হাইকোর্ট নির্মাণ হয়েছিল কত সালে? 1862 সালে কলকাতা, বোম্বে, মাদ্রাজ এই তিনখানা হাইকোর্ট কিন্তু নির্মাণ হয়েছিল স্যার। ওকে, এবার লর্ড মাউন্ট ব্যাটেন, ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ ভারত 1947 সালে দেশ স্বাধীন হয়ে যায়, তারপরে কিন্তু প্রথম ব্রিটিশ হিসাবে গভর্নর জেনারেল করা হয় এই লর্ড মাউন্ট ব্যাটেনকে। ওকে, তো বলবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? তোমরা বলবে স্যার লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, এবার তোমায় কিছু গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট কিন্তু মনে রাখতে হবে স্যার, কিছু গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট। সেই ইনসিডেন্টগুলো কি কি? যেমন মাতৃভাষা সংবাদপত্র আইন, এই যে মাতৃভাষা সংবাদপত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন পাস হয় 1878 সালে। কে পাস করেছিল? লর্ড লিটনের সময় কিন্তু পাস হয়েছিল। বলবে মাতৃভাষা সংবাদপত্র আইন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাস করে? লর্ড লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত, মানে কে পাস করে? লর্ড লিটন। বলবে মাতৃভাষা সংবাদপত্র আইন কত সালে পাস হয়? 1878। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে? 1878। বিভিন্ন রকমভাবে প্রশ্ন হতে পারে। এই যে একটা বলে রাখছি গুরুত্বপূর্ণ একটা জিনিস, লর্ড রিপনের একজন নাম পাবে, লর্ড রিপন। এই লর্ড রিপন থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেই দুটো প্রশ্ন আমি লিখে দিয়েছি। স্থানীয় সাহিত্য শাসনের জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে বলা হয় স্থানীয় সাহিত্য শাসনের জনক। এবং তিনি বিখ্যাত ইলবার্ট বিল পাস করেছিল। বিখ্যাত ইলবার্ট বিল কে পাস করেছিল? লর্ড রিপন। ওকে, আচ্ছা, লর্ড ডাফরিন থেকে প্রশ্ন আসে। লর্ড ডাফরিনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিল, এ জাতীয় হিউম প্রতিষ্ঠা করেছিল, অক্টোবর হিউম। ওকে, এ এ এ ও হিউম কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল 1885 সালে। সেটা কার সময়? লর্ড ডাফরিনের সময়। আচ্ছা, লর্ড কার্জনের সময় কি হয়েছিল? বঙ্গভঙ্গ। তাহলে 1905 সালে কি হয়েছিল? আমরা প্রত্যেকে জানি বাংলা বিভাজন হয়েছিল 1905 সালে। হ্যাঁ, কার সময় হয়েছিল? লর্ড কার্জনের সময়। এই বঙ্গভঙ্গ কিন্তু 1911 সালে রদ করা হয়, কারণ দেখছে যে মুশকিল পর্যায়ে চলে যাচ্ছে। এতদিন ধরে যদি মানে যুদ্ধ চলে, বঙ্গভঙ্গ মানে যুদ্ধ চলছেই তো এগুলো, সেই সময় স্বদেশী আন্দোলন হবে, বিভিন্ন কিছু ঘটনা ঘটবে, তো 1911 সালে রদ করা হয়, এটাও মনে রাখবে। মরলে মিন্টো সংস্কার আইন 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন কিন্তু হয়েছিল। ডাইরেক্ট প্রশ্ন করবে মরলে মিন্টো সংস্কার আইন কত সালে হয়। তো এগুলো ছিল কি? এগুলো ছিল যে ভারতীয়রা যখন দেখলো যে মানে কংগ্রেসের সিট হিসাবে, কংগ্রেসের যে তখনকার দিনে তো কংগ্রেস ছিল, তো কংগ্রেসের সিট হিসাবে যে একটা নরমপন্থী চরমপন্থী দুটো দলে মানুষজন বিভাজিত হয়েছে, মুসলিমরা সিট পাচ্ছে না, বিভাজিত হয়ে যাচ্ছে। তো তখন ঠিক করলো যে তখনকার দিনের যে গভর্নর ছিল তিনি ঠিক করলেন যে তাহলে মুসলিমদের একটা নির্বাচনে ইলেকশনের জন্য কিছু সিট দেওয়া হবে। তার জন্য কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন করা হয়েছিল, যেখানে কিন্তু মুসলিমদের আলাদা করে কি দেওয়া ছিল? সিট দেওয়া হয়েছিল। ওকে, ভোটের জন্য, ইলেকশনের জন্য। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। সব গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ। প্রথমে তো আমাদের, এখন তো দেশের রাজধানী আমরা দিল্লি পড়ছি, কিন্তু প্রথমত দিল্লি ছিল না, আমাদের রাজধানী ছিল দেশের কোথায়? কলকাতায় ছিল। তো এখন না হয় কলকাতা থেকে দিল্লি নিয়ে চলে গেছে, কিন্তু সব আগে কাজ কিন্তু সব কোথায় হতো? আমাদের কলকাতাতেই হতো। এবার জাতীয় কংগ্রেস থেকে তোমায় কিছু গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট জানতে হবে স্যার, ঠিক আছে? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ও হিউম। ও হিউম কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারপরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল স্যার বোম্বাই। প্রশ্নটা খুব আসে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাই। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন, এটা ও হয়ে গেছে, এটা উমেশ চন্দ্র, হতো উমেশ চন্দ্র ব্যানার্জি ছিল জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়? 1885 সালে হয়। কোথায় হয়? বোম্বেতে। সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। অনেক প্রশ্ন স্যার। তারপরে প্রথম মুসলিম সভাপতি ছিলেন কে? তোমাকে যদি বলে প্রথম মুসলিম সভাপতি কে ছিল জাতীয় কংগ্রেসের? বদরুদ্দিন তোয়াবজি। বদরুদ্দিন তোয়াবজি, আচ্ছা এটা টয়াবজি হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এটা বদরুদ্দিন তোয়াবজি। বদরুদ্দিন তোয়াবজি ছিল প্রথম মুসলিম আমাদের সভাপতি বা প্রেসিডেন্ট। ওকে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? এই প্রশ্নটা দুরকমভাবে হয়।
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, 1917 সালে হয়েছিল। এবার যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম, এই ভারতীয় কথাটা যদি যুক্ত হয়ে যায়, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন কিন্তু সরোজিনী নাইডু। কত সালে হয়েছিল? সালটা খুব আসে 1925 সালে। যারা কিন্তু ক্লাস করছো, বোরিং লাগছে, ভালো লাগছে না, বারবার বলবো ওষুধ দিতে হলেও খেতে হবে। আমারও কষ্ট হচ্ছে বোঝাতে, অনেকক্ষণ ধরেই হয়তো বকছি, ক্লাস করাচ্ছি, আমারও কষ্ট হচ্ছে। তো তোমরা ক্লাস করে নাও, তোমরা কষ্টের ফল তোমরাও পাবে, আমি আশা করছি আমিও পাবো তোমরা যখন চাকরিটা পাবে। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু। এবার এই প্রশ্নটা কতবার এসেছে যার কোনো আমি তুলনা বোঝাতে পারবো না। গান্ধীজি, গান্ধীজি শুধুমাত্র একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল, ও সারা লাইফে একবারই। গান্ধীজি একজন তো বড় উকিল ছিল, বড় অ্যাডভোকেট ছিল, তো ওর বিরাট জ্ঞান ছিল। তো উনি একবারই কিন্তু জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিল, যেটা হচ্ছে 1924 সালে। এবং যিনি সভাপতি হয়েছিল তিনি কোন জায়গা থেকে সভাপতি হয়েছিল? বেলেগাঁও। বেলেগাঁও কিন্তু থেকে কিন্তু দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু নির্বাচনে জিতেছিল। খুব আসে এটা, খুব আসে খুব এই জায়গাটা। তোমাদের চেক করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার এটা কতবার এসছে, যে জাতীয় কংগ্রেসের গান্ধীজি বেলেগাঁও অধিবেশন থেকে কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়। এবার সুভাষচন্দ্র বসু কিন্তু দুবার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের একটা হচ্ছে হরিপুরা অধিবেশনে, যেটা হচ্ছে 1938 সালে হরিপুরা অধিবেশনে কিন্তু সভাপতি হয়েছিল। আরেকটা হয়েছিল কিন্তু ত্রিপুরা অধিবেশনে, আরেকটা হয়েছিল ত্রিপুরা অধিবেশনে, যেটা হচ্ছে 1939 সালে, অর্থাৎ ঠিক এক বছর পরেই। হরিপুরা এবং ত্রিপুরা এই দুটো অধিবেশনে সুভাষচন্দ্র বসু কিন্তু হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি। এবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। 1800 সালটা মনে রাখো, 1896 সালে প্রথম কলকাতা অধিবেশনেও, কি অধিবেশন? কলকাতা অধিবেশন। এই কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম, আমরা এই যে বন্দে মাতরম, এই যে গানটা আমরা শুনি না, এই গানটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল এই কত সালে? 1896 সালে গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, যার সভাপতি ছিল রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানির সময় কিন্তু এই গানটা গাওয়া হয়েছিল। এই গানটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানটা কে রচনা করেছিল? এই বন্দে মাতরম গান কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই অধিবেশনে গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা লাগবে না তোমার, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখার দরকার নেই। তারপরে 1911 সালে আবার কোথায়? কলকাতা অধিবেশনে প্রথম জনগণমন, এই যে আমরা জনগণমন যে বলি না আমরা, এই যে সঙ্গীত, সেই প্রথম এটা কিন্তু গাওয়া হয়েছিল কংগ্রেসের অধিবেশনে জনগণমন। এটাই জনগণমন কে রচনা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জনগণমন রচনা করেছিল। আর ওদিকে আমাদের বন্দে মাতরম কে রচনা করলো? আমাদের এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বললাম না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান রচনা করেছিল। এবার আমরা ঢুকে যাচ্ছি গান্ধী যুগ। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে স্টার মেরে রাখো। যেমন হচ্ছে স্বদেশী আন্দোলন কত সালে হয়? 1905 সালে স্বদেশী আন্দোলন হয়, যখন আমাদের বাংলায়, স্বদেশী বলতে গেলে নিজের দেশ অর্থাৎ বাংলা, আমাদের সব কিছু তো বাংলায় পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছিল। তো তখনকার দিনে তো বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটে নিয়েছিল পুরো বাংলা। ঠিক আছে, তো 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই টাইমে আমাদের কিন্তু স্বদেশী আন্দোলন হয়েছিল স্যার, ওকে। বিখ্যাত রাওলাট আইন, বিখ্যাত রাওলাট আইন কত সালে হয়? 1919 সালে বিখ্যাত রাওলাট আইন হয়েছিল, ওকে স্যার। কত সালে? 1919 সালে বিখ্যাত রাওলাট আইন হয়েছিল। একটা জিনিস আমি ইনসিডেন্ট তোমাদেরকে শেয়ার করে দিই, হয়তো পরীক্ষায় আসবে না, বাট তোমার নলেজ, জ্ঞান মনে রাখার জন্য। এই রাওলাট আইন ছিল না খুব একটা কড়া আইন, অর্থাৎ এই আইন অনুযায়ী যদি কোনো ভারতীয়রা যদি বাইরে বেরোয়, এগুলো সব ব্রিটিশদের তৈরি করা প্ল্যান, এরা তৈরি করছে যে ভারতীয়রা দেখছে সব গন্ডগোল করছে, চারিদিকে মারপিট করছে, যুদ্ধ করছে, এই ভারতীয়দেরকে নিয়ন্ত্রণ করতে গেলে কালা জাদু অর্থাৎ আইন, বিভিন্ন আইন আনতে হবে। তো এরা আইন কি করলো, যে যদি ভারতীয়রা যদি বাইরে দেখতে পায় তাহলে সরাসরি জেলে ভরে দেওয়া হবে। 2 থেকে 3 জনের ব্যক্তি যদি বাইরে দেখতে পায় তাহলে অ্যারেস্ট করে নেবে পুলিশ, এবং কোর্টেও পর্যন্ত এর জন্য কোনো রকম ভাবে নড়া যাবে না। ঠিক আছে, এতটা একটা ভয়ঙ্কর একটা আইন ছিল এই রাওলাট আইন। তো এই রাওলাট আইনে যখন দেখলো সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না, 2-3 জন মিলে গল্প করতে পারছে না, কোথাও একটু বসে আড্ডা মারতে পারছে না, সাধারণ মানুষ এই ব্রিটিশদের বিরুদ্ধে পুরো অত্যাচারিত হয়ে গেছিল। অত্যাচারিত হওয়ার পরে একটা জায়গা বলছি, এই 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 পুরো রাওলাট আইনের তীব্র প্রতিবাদ, এই অর্থাৎ রাওলাট আইনকে বন্ধ করার জন্য ভারতীয়রা, একটা জায়গা হচ্ছে পাঞ্জাব, এই পাঞ্জাবের অমৃতসর নামক একটা জায়গা রয়েছে, এই পাঞ্জাবের অমৃতসর, সাপোজ ধরে পাঞ্জাবের অমৃতসর, এই একটা জায়গায় পুরো মেলা হচ্ছিল। এই মেলাতে সেই মেলার একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। সেই জালিয়ানওয়ালাবাগের শুধুমাত্র একটা এন্ট্রান্স গেট ছিল এবং চারিদিকে পুরো প্রাচীর দিয়ে ঘেরা। এখানে কিন্তু ব্রিটিশ সেনা কিন্তু ঢুকে
এই ভারতীয়দের উপর তীব্র গুলি চালায় এবং এখানে একাধিক মানুষকে কিন্তু একবারে নৃশংসভাবে হত্যা করে, প্রত্যেককে কিন্তু পুড়িয়ে দেয়, গুলি করে মারা হয়। সেটাই কিন্তু ইতিহাসের খাতায় আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। সেটা 1919 সালে হয়েছিল স্যার, 13ই এপ্রিল কিন্তু অনেক সময় আসে। 1919 সালে 13ই এপ্রিল কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো গান্ধীজি প্রত্যেকটাতেই কিন্তু পার্টিসিপেট করেছিল। ওকে, তারপরে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল? 1920 সালে খিলাফত আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে, অসহযোগ আন্দোলন। কারণ গান্ধীজি চেয়েছিল যে পুরো দেশটাকে আন্দোলন করবে একটা শান্তির মাধ্যমে, শান্তিপূর্ণের মাধ্যমে। কিন্তু এই অসহযোগ আন্দোলন যখন চলছিল 1920 সালে, অসহযোগ আন্দোলন তো অনেকদিন পর্যন্ত চলেছে। তো যখন এই অসহযোগ আন্দোলন গান্ধীজি শান্তিপূর্ণভাবে চালানোর চেষ্টা করছে, তখন কিছুজন মানুষ ক্ষিপ্ত হয়ে কি করেছে, থানা ফানায় গিয়ে অ্যাটাক করে দিয়েছে, থানা পুড়িয়ে দিয়েছে, ব্রিটিশদেরকে পুড়িয়ে মারছে, ব্রিটিশ পুলিশকে পুড়িয়ে মারছে। হ্যাঁ, তো তো এই ঘটনাটা চৌরিচেরার ঘটনা নামে পরিচিত। অর্থাৎ কোথায় এটা? চৌরিচেরার একটা ঘটনা, চৌরিচেরার একটা স্থান রয়েছে, যেটা 1922 সালে এই ঘটনাটা হয়, যেখানে ব্রিটিশ পুলিশদেরকে বিভিন্ন রকম ভারতীয়দের মধ্যে বিধ্বংসী লেগে যায় এবং পুড়িয়ে মারা হয়, গুলি করে মারা হয়। এই ইনসিডেন্টগুলো কিন্তু চৌরিচেরার ঘটনা নামে পরিচিত। ওকে, আচ্ছা, এই সাইমন কমিশন এবার দেখছে যে ব্রিটিশরা ভারতের অবস্থা খারাপ, ভারতীয়দের জন্য একটা আলাদা আইন তৈরি করতে হবে। তাই বলল, স্যার সাইমন ঠিক করলো, ব্রিটিশ একজন অধ্যক্ষ ঠিক করলো যে সাইমন কমিশনকে ভারতে পাঠাও। কেন? ভারতের জন্য আইন তৈরি করবে। তাহলে এরা কে আমাদের জন্য ভারতে আইন তৈরি করার? এরা আমাদের ভারতেই থাকছে, খাচ্ছে, আবার বলছে ভারতে আইন তৈরি করবে। তো ভারতীয়রা তো মেনে নেয়নি। তো এই সাইমন কমিশন কত সালে ভারত আসে? 1927 সালে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। মহাত্মা গান্ধীজির ডান্ডি মার্চ, মহাত্মা গান্ধীজির ডান্ডি মার্চ আইন কত সালে হয়? 1930 সালে। খুব গুরুত্বপূর্ণ এটা। আইন অমান্য আন্দোলন হয়েছিল কত সালে? 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। এগুলো সব কিন্তু প্ল্যানিং, এগুলো সব একটা ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল গান্ধীজি, কিন্তু মেনে নেয়নি যখন, তখন গান্ধীজি আইন অমান্য আন্দোলন মানে কি? আইন মানবো না, মানবো না, ব্রিটিশদের তৈরি করা আইন আমরা মানবো না, তার জন্যই আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, 1930 সালে হয়। তারপরে পড়ে রাখবে ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনের পর ভারতে আর কিন্তু কোনো রকম আন্দোলন হয়নি। এটাই ছিল ভারতের শেষ একটা স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনের পর কিন্তু ভারত কিন্তু স্বাধীনতা লাভ করে গেছে। ব্রিটিশরা বুঝে গেছে যে আমাদের আর ভারতে থাকা যাবে না, ভারতীয়রা পুরো ক্ষিপ্ত হয়ে গেছে, এখানে থাকলে আমরা সব মারা পড়ে যাব। তাই ওরা ভারত ছাড়তে বাধ্য হয়েছে। এই আন্দোলনটা কিন্তু বিরাট প্রভাব ফেলেছিল। এটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিল প্রত্যেকটা মানুষ। ওকে, তারপরে কংগ্রেসের লাহোর অধিবেশন। এই কংগ্রেসের লাহোর অধিবেশন কত সালে হয়? 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন হয়। খুব গুরুত্বপূর্ণ। এই কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিল? এটা পাশাপাশি লিখো তো, জওহরলাল নেহেরু। নামটা লিখে নাও, আমি আর লিখলাম না, তোমরা লিখে নাও, জওহরলাল নেহেরু কিন্তু লাহোর অধিবেশনে, কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929 সালে সভাপতি ছিল। এবার তোমাকে প্রশ্ন করবে গোল টেবিল বৈঠক। আচ্ছা, গোল টেবিল বৈঠক কি প্রথমত বলে দিই। গোল টেবিল বৈঠক হচ্ছে যে একটা বৈঠক যেখানে আর কি, মানে ভারতীয়দের সংবিধান তৈরি করার জন্য ব্রিটিশরা ভারতীয়দেরকে নিয়ে একটা করে বৈঠক করেছে। একটা করে বৈঠক বলতে আলোচনা করছে কিভাবে কি করা যায় ভারতীয় সংবিধান তৈরি করার জন্য। হ্যাঁ, তো এইগুলো। তো প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, দ্বিতীয়টা 1931 এবং তৃতীয়টা 1932, অর্থাৎ পরপর তিনটেই গোল টেবিল বৈঠক হয়েছিল। ওকে, তো এটাই ছিল আর কি। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। আচ্ছা, পাশাপাশি তোমরা একটু প্রথম বিশ্বযুদ্ধটাও লিখো তো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল। এই 4 বছর কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। ওকে, তারপরে ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন ভারতে আসে কিন্তু 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। নেহেরু রিপোর্ট কবে পেশ করা হয়? নেহেরু রিপোর্ট, এটা মতিলাল নেহেরু পেশ করেছিল। নেহেরু রিপোর্ট 1928 সালে নেহেরু রিপোর্ট কিন্তু পেশ করা হয়। এবার একটা গুরুত্বপূর্ণ ট্রেন ডাকাতি হয়েছিল, যেটা হচ্ছে কাকুরলি। এটা কাকুরলি না, কাকুরি। ওকে, কাকুরি, কাকুরি ষড়যন্ত্র, কাকুরি ট্রেন ডাকাতি বা কাকুরি ষড়যন্ত্র। ওকে, এটা কত সালে হয়েছিল? 1925 সালে কিন্তু হয়েছিল। আচ্ছা, মন্টেগু জেমস নয়, চেমসফোর্ড, চেমস মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে হয়েছিল? 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন হয়েছিল। ওকে, মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে হয়েছিল? 1919 সালে। তারপরে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল।
তো চম্পারণ সত্যাগ্রহ ছিল বিহারে, মানে কি করছে, মানে সব থেকে সব কিছু জিনিসই তো সে ভারতেই উৎপন্ন, মানে বিহারের নীল চাষি ছিল, নীল চাষি। এবার নীল চাষিরা ভালো ভালো নীল দিয়ে জামা কাপড় তৈরি করছে, কার্পাস এক কথায় বলতে গেলে। এবার ভালো ভালো যে জামা কাপড়গুলো ব্রিটিশরা দেখছে এগুলো সব কোথা থেকে আসছে, যখন ওরা খোঁজ নিল এগুলো সব ভারত থেকে আসছে। ভারতের কোথায়? বিহারের একটা গ্রাম রয়েছে, সেই গ্রাম চম্পারণ, সেখানে খুব ভালো ভালো কার্পাস পাওয়া যায়, সেখানে পুরো মানে কি বলবো খুবই ভালো কার্পাস পাওয়া যায়। তখন দেখছে যে এই বিহারটাকে পুরো ক্যাপচার করতে হবে। তখন কিন্তু ব্রিটিশরা বিহারকে পুরো ক্যাপচার করে ফেলে। কিন্তু এই তীব্র প্রতিবাদ জানাতে গান্ধীজি সেখানে যায়। সেখানে যে গান্ধীজি তো প্রথমে তো পাত্তাই দিচ্ছে না, যে কে রে, কোথা থেকে এসছে, মানে মানে কি ব্যাপারটা হয়েছে যে কি, মানে এই যে চম্পারণ সত্যাগ্রহ কথার অর্থ হচ্ছে কি মানে সেই জায়গায় যে মানে ভারতীয়রা নাগরিকটা বাস করতো, তাদেরকে ব্রিটিশরা সব অ্যারেস্ট করে ফেলেছে, অ্যারেস্ট, যে তোমরা যদি আমাদেরকে ভালো ভালো কার্পাস চাষ না করে দাও, অর্থাৎ কার্পাস থেকে কি জামা কাপড় তৈরি হয়, তো সেটাকে ওরা ক্যাপচার করতে চাইছে। তো সব বিভিন্ন মানুষদেরকে অ্যারেস্ট করে রেখেছে, তারপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছে, প্রচুর ট্যাক্স, হাই লেভেলের ট্যাক্স। যে তোমরা ভাবো, তুমি যদি জমি থেকে 10 টাকা উৎপন্ন করো, ব্রিটিশ যদি বলে আমার 9 টাকা লাগবে, আর 1 টাকা কি তুমি রাখবে, তুমি এটা কখনো মেনে নিতে পারবে? তোমার জমি, আবার তোমাকেই 9 টাকা দিতে হচ্ছে। তো এর জন্য গান্ধীজি কি করেছিল, বিহারের চম্পারণে তীব্র প্রতিবাদ করেছিল। তো গান্ধীজি প্রথম যখন পুলিশ স্টেশনে গিয়ে বলছে যে এইসব ট্যাক্স ফ্যাক্সগুলো লাগোয়াগুলো সব তুলে দেন আপনারা, এগুলো ট্যাক্স ফ্যাক্স রাখা যাবে না, তখন বলছে "এ কে রে, কোথা থেকে এসেছে", মানে সেনাবাহিনীগুলো বলছে, সেনাবাহিনী বলতে ব্রিটিশদের পুলিশগুলো বলছে। তখন গান্ধীজি তার বিখ্যাত বড় একটা উকিল, ব্যারিস্টার, ও বিদেশ থেকে পড়াশোনা করে এসছে, যখন ইংরেজিতে বলতে লেগেছে, বিখ্যাত আইনের কথা বলতে লেগেছে, তখন ওরা সব চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে, এই বাবা রে, এ তো কে ব্যক্তি এসেছে, মানে সব ভয় পেয়ে গেছে। তো গান্ধীজি কিন্তু বিভিন্ন রকম ভাবে একবারে না খেয়ে দিয়ে অনশন চালিয়ে কিন্তু বিহারের চম্পারণে কিন্তু জিত দিয়েছিল। তো সেটা কিন্তু 1917 সালে হয়েছিল, ওকে। তারপরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কত সালে স্থাপন করা হয়? এই মানে সাল বলছি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন? মদন মোহন মালব্য। কিন্তু বেনারস মালব্য, গো না, মালব্য, মদন মোহন মালব্য কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেন। এবার স্যার প্রশ্ন আসবে, কত সালে কংগ্রেস ভেঙে যায়? অর্থাৎ দুটো ভাগে, একটা নরমপন্থী একটা চরমপন্থী। নরমপন্থী যারা নরম লোকের মানুষ, খুব ঠান্ডা লোকের মানুষ, আর চরমপন্থী যারা উগ্র লোকের মানুষ, হ্যাঁ, এই মারপিট করে বেড়াবো, এই একে মারবো ওকে মারবো, এগুলো হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থী মানে নরম থাকবে, নরম মানুষ। তো এই নরমপন্থী চরমপন্থী দুটো ভাগে ভাগ ভেঙে যায়, যেটা হচ্ছে 1907 সালে কংগ্রেস, ওকে। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করে কবে? 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে নৌ বিদ্রোহ হয়েছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবে। এবার বিভিন্ন অর্গানাইজেশন ও তার প্রতিষ্ঠাতা, যেগুলো পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, যেমন হচ্ছে আত্মীয় সভা। আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় হলো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। ক্লাসটা মানে অনেকটা বড় হলো, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরেই বকছি। তারপরে ব্রহ্ম সমাজ কে তৈরি করেন? রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ তৈরি করেন। তত্ত্ববোধনী সভা কে তৈরি করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বুঝতেই পারছো দেখে, এগুলো কতবার আসে পরীক্ষায়। আর্য সমাজ কে তৈরি করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন কে তৈরি করেন? স্বামী বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ মিশন তৈরি করেন। স্বরাজ পার্টি, মতিলাল নেহরু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই দুজন মিলে কিন্তু স্বরাজ পার্টি তৈরি করেছিল। হ্যাঁ, এগুলো এইসব ইনসিডেন্টস তোমাদেরকে বলতে লাগলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এরা কেন তৈরি করেছিল? কারণ এরা কংগ্রেস থেকে বেরিয়ে গেছিল। এদেরকে যখন এই দেশবন্ধু চিত্তরঞ্জনকে যখন আর কি করা হচ্ছে না, কংগ্রেসের কোনো প্রেসিডেন্ট করা হচ্ছে না, কারণ এই দেশবন্ধু চিত্তরঞ্জন, ইনি একজন, এই মতিলাল নেহেরু, এরা কিন্তু চরমপন্থী দলের মানুষ ছিল, মানে এরা উগ্র, মারপিট লাগানোর একটা ধান্দা সবসময়। তো কংগ্রেস চাইতো সবসময় শান্তি, তো কংগ্রেসের প্রেসিডেন্ট করছিল না, তাই এরা ঠিক করলো তোমরা যখন আমাকে প্রেসিডেন্ট করছো না, আমি একটা আলাদা পার্টি খুলবো, স্বরাজ পার্টি, এবং বিপুল পরিমাণে ভোটে কিন্তু জিতেও ছিল, ওকে। তো সেই স্বরাজ পার্টি। তারপরে অ্যাংলো মদন ওরিয়েন্টাল কলেজ কে নির্মাণ করেন? অ্যাংলো মহামদন ওরিয়েন্টাল কলেজ, এটা স্যার শহীদ আহমেদ খান এই কলেজটা কিন্তু তৈরি করেছিল। হোম রুল লীগ কে তৈরি করেছিল? অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক, এই দুজন ব্যক্তি মিলে কিন্তু হোম রুল লীগ তৈরি করেছিল, ওকে। তারপরে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল। কত সালটা বলবে স্যার 1941, আবার অনেক বইয়ে 1942 থাকবে। তো 1941-42 থাকে, তো 1942টাই তোমরা নিবে, ওকে। 41টা নিবে না, তোমাদের 1942 অপশনে থাকবে ফরওয়ার্ড ব্লক। তারপরে ওহাবি আন্দোলন কে করেছিল, বা ওহাবি আন্দোলন, এটা হচ্ছে শহীদ আহমেদ কিন্তু ওহাবি আন্দোলন করেছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ।
দেখো প্রার্থনা করি আমরা আত্মা দিয়ে, মন থেকে কোনো কিছু প্রার্থনা করি, আত্মা প্রার্থনা, একটা মিল রয়েছে না, এইভাবে মনে রাখবে। ওকে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা কে? গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু কিন্তু সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করেছিল। এই গোপাল কৃষ্ণ গোখলের এর পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু ছিল কিন্তু আমাদের এই গান্ধীজি। কারণ এই গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু ডেকেছিল গান্ধীজিকে ভারতে, এবং গান্ধীজি 1915 সালে ভারত এসেছিল। ওকে, তারপরে সত্য শোধক সমাজ কে তৈরি করেন? জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ কিন্তু তৈরি করেন। থিওজফিক্যাল সোসাইটি, একটু নামটা অড টাইপের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। মাদাম 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 ব্লাভাটস্কি এবং হচ্ছে কর্নেল অর্কটো। তো এখন তোমাদের কথা আর পরীক্ষায় খাতায় লিখতে হচ্ছে না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে। তুমি মাদামটা মনে রাখো, বা এখানে অর্কটো বা কলোনেল যে কোনো একটাকে মনে রাখো, তোমরা তো অপশন দেখে বুঝতেই পারবে, তাই না? এবার শিখ গুরু স্যার, শিখ গুরু থেকে প্রশ্ন আসে, প্রত্যেকে জানো যে প্রথম শিখ গুরুকে, প্রথম শিখ গুরু বা যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন গুরু নানক, ইনি হচ্ছেন প্রথম শিখ গুরু। তোমাদের পঞ্চম শিখ গুরুর নাম আসে, পঞ্চম শিখ গুরু হচ্ছেন আমাদের গুরু অর্জুন দেব, হচ্ছেন পঞ্চম শিখ গুরু। এই গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন কিন্তু জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর কিন্তু গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন, কেন করেছিলেন সে কাহিনী আমি এখন আর বলবো না, অনেক লম্বা একে হয়ে গেছে ক্লাস। নবম শিখ গুরু কে? গুরু তেগ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল? এটা আমি অলরেডি কিন্তু আমি আলোচনা করেছিলাম, ঔরঙ্গজেব, তাই না? এবং দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম হচ্ছেন গুরু গোবিন্দ সিং। এগুলো সব প্রশ্ন আসে, দশম শিখ গুরুর নাম কি, পঞ্চম শিখ গুরু, নবম শিখ গুরু, প্রথম শিখ গুরু, এবং কে কাকে হত্যা করেছিল, সব আসে। একটা সাব পয়েন্ট বলে লিখে রেখেছি স্যার, এটা একটু মনে রাখবে যে মহীশূর বা মহারাষ্ট্র, এদের প্রতিষ্ঠাতা করেছিল হায়দার আলী। হায়দার আলী কিন্তু মহীশূর প্রতিষ্ঠাতা। ওকে, এবার কিছু গুরুত্বপূর্ণ উপনাম স্যার। ওকে, অনেকক্ষণ বকলাম, একটু রেস্ট নিই আমি। চলো স্যার, শুরু করি আবার। কিছু গুরুত্বপূর্ণ উপনাম। বাপু বা জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীজিকে বলা হয়। চাচা নামে কে পরিচিত? জওহরলাল নেহরুকে চাচা বলা হয়। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। ওকে, তারপরে ভারতে অশান্তির জনক, যেটাকে বলা হয় বাল গঙ্গাধর তিলককে বলা হয়। হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্টের জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়ে থাকে। তারপরে এই বাল গঙ্গাধর তিলক থেকে একটা জিনিস জেনে রাখবে, একটা বিখ্যাত উক্তি তিনি দিয়েছেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা নিয়ে ছাড়বো, বা আমি তা অধিকার করবই। এই যে বিখ্যাত উক্তি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা নিয়ে ছাড়বই, এই বিখ্যাত উক্তিটা কার? এটা হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত উক্তি। এবং এই বাল গঙ্গাধর তিলক কি নামে পরিচিত? লাল বাল পাল, অর্থাৎ লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এরা এই তিনজন ব্যক্তিকে নিয়ে কিন্তু এই লাল বাল পাল বলা হয়ে থাকে। তোমাকে অনেক সময় বলবে লাল বাল পাল কারা ছিলেন, তোমাকে এসেও ছিল তো প্রশ্ন, আমাকে দেখানো উচিত ছিল, এই প্রশ্নটা এসেছে তো, যে লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনকে নিয়ে কিন্তু লাল বাল পাল হয়। ওকে, তারপরে কেশরী পত্রিকার প্রকাশ করেন কে? বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলক কিন্তু কেশরী পত্রিকার প্রকাশ করেন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী। খান আব্দুল গফ্ফর খান, দুটো স্টার মারবে, অনেকবার এসেছে। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? দাদা ভাই নোরাজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু লৌহ মানব বলা হয়ে থাকে। নেতাজি, নেতাজি তো প্রত্যেকে জানো, সুভাষচন্দ্র বসু। ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয়? ডবল, আবার প্রচুর স্টার মারো, প্রচুর। সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয়। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? পাঞ্জাব কেশরী কিন্তু বলা হয়ে থাকে লালা রাজপত রায়কে। ওকে, লালা রাজপত রায়কে পাঞ্জাব কেশরী কিন্তু বলা হয়ে থাকে। ওকে স্যার, তারপরে তারপরে হচ্ছে যে কি, লোকমান্য নামে কে পরিচিত? বাল গঙ্গাধর তিলককে আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে লোকমান্য। গুরুদেব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু গুরুদেব বলা হয়ে থাকে। এবার 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে কিছু জানবো। এখান থেকে প্রশ্ন বারবার আসে, তোমাকে বলবে মহাবিদ্রোহ কত সালে হয়? প্রথমত 1857 সালে। এই মহাবিদ্রোহ আরেকটার নাম কি? সিপাহী বিদ্রোহ। ওকে, বা এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বড় একটা আন্দোলন ছিল। এটা কত সালে হয়েছিল প্রশ্নটা তোমাদের এসেছে, তার জন্য আমি বলছি। এই যে সাল তো 1857 জানো, কিন্তু 10ই মে এটা কিন্তু মনে রাখতে হবে। এবং প্রথম মহাবিদ্রোহ কোথা থেকে শুরু হয়? মিরাট, মিরাট নামক একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকে শুরু হয়। তারপরে পরে পরে দিল্লি, কানপুর, ঝাঁসি, লখনৌ প্রভৃতি স্থানে কিন্তু এই আন্দোলন বিরাটভাবে ছড়িয়ে পড়েছিল।
এবং এই আন্দোলনটা হওয়ার মূল কারণ কি ছিল একটু বলে দিচ্ছি। কারণ এটার মূল কারণ ছিল এনফিল্ড রাইফেলে কার্তুজে, এনফিল্ড যে রাইফেল অর্থাৎ ওই যে রাইফেলে যে গুলি চালাতো না, সেই গুলিতে কার্তুজে গরু এবং শূকরের চর্বি মেশানোর একটা গুজব ছড়ানো হয়। কারণ এই 1857 সালের মহাবিদ্রোহ এটা একটা ভারতীয়দের একটা বড় একটা বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এবার ব্রিটিশরা দেখছে যে ভারতে দুটো জাতি বাস করছে, হিন্দু আর মুসলিম। এই হিন্দু আর মুসলিমকে যদি যুদ্ধ যদি একে অপরে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই মহাবিদ্রোহ আর হবে না। তাই ওরা মানে ভুলভালভাবে ছড়িয়েছে যে ওই যে রাইফেলের মধ্যে গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। তাহলে কি সাধারণত নিজে নিজের একটা ধর্মের প্রতি একটা আস্থা পড়ছে, সুতরাং একটা খারাপ প্রভাব পড়ছে, এইভাবে কিন্তু মহাবিদ্রোহ বিফল হয়ে যায়। হুম। তো বলে রাখবে। তাছাড়া কিছু কারণ বলছে ব্রিটিশদের অত্যাচারী শাসন, আচ্ছা শর্তবিরোধী নীতির জন্য কিন্তু এটা হয়েছিল, সেনাদের কম বেতন বৈষম্যের জন্য, এগুলো কারণ, এগুলো তোমাদের আসবে না। শুধু এটা আসে পরীক্ষায়, এটাই আসে। এনফিল্ড রাইফেলে কার্তুজের গরু ও শূকরের চর্বি থাকার গুজবের জন্য 1857 সালে মহাবিদ্রোহ হয়, শুধু এইটুকুই আসে। গুরুত্বপূর্ণ নেতা যেটা স্যার আসে প্রশ্ন, অনেকবার আসে প্রশ্নটা, যে যেমন মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে বিদ্রোহে প্রথম মহাবিদ্রোহ কে সূচনা করেন? মঙ্গল পাণ্ডে। কোথা থেকে স্যার? এটা লিখে নাও তো একটু, ব্যারাকপুর। ব্যারাকপুর আমাদের পশ্চিমবঙ্গে যে ব্যারাকপুর, এবং আমাদের বহরমপুরে একটা কামান্ড রয়েছে, এই মহাবিদ্রোহের একটা বড় কামান্ড রয়েছে স্কোয়ার ফিল্ডে। ওকে, তো এগুলোতে যাই হোক ইতিহাস আছে, বেশি কিছু আর ঢুকছি না। তারপরে বাহাদুর শাহ জাফর দিল্লির সম্রাট ঘোষণা হয়, অর্থাৎ এই যে যেই সময় মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় দিল্লির সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। আচ্ছা, রানী লক্ষ্মীবাই কোথা থেকে যুদ্ধ ঘোষণা করেছিল? রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল। অর্থাৎ এই মহাবিদ্রোহ একটা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, কেউ পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, কেউ বিহার থেকে হচ্ছে, কেউ উত্তরপ্রদেশ, কেউ রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে মহাবিদ্রোহ হচ্ছে। তো এক একটা জায়গা থেকে এক একটা লিডার কিন্তু পার্টনারশিপ করেছে। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ লিডারগুলো বলছি, যেমন দিল্লি থেকে কে লড়েছিল? দিল্লি থেকে বাহাদুর শাহ জাফর, ঠিক আছে। ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, আর কানপুর থেকে কে লড়েছিল? নানা সাহেব ও তাতিয়া তোপে। ওকে, এরা কিন্তু সব কানপুর থেকে যুদ্ধ লড়েছিল। তারপরে তারপরে এখানে ইতিহাস ক্লাসটা শেষ হয়ে গেল আমার লেকচার। তো পরবর্তী আমি তোমাদের ম্যারাথন সায়েন্সের উপরে হোক কিংবা ভূগোল তোমাদের আনার চেষ্টা করব। অবশ্যই কমেন্টের উপর নির্ভর করবে ক্লাস, তোমরা যদি কমেন্ট কেমন পজিটিভ করছো তার উপরে। এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।